প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী সাগর দেওয়ান ভাই, যিনি গত রোজার ঈদের ঈদ স্পেশাল এপিসোডে পাকিস্তানের করাচির একটি ঘটনা শেয়ার করেছিলেন। তার সেই গল্প আমি যখন আপনাদেরকে বলেছিলাম, আপনাদের সবার কাছে সেই গল্পটি ভালো লেগেছিল। এবার আশিক ভাইয়ের দাদা এবং তার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তিনি পাঠিয়েছেন। ঘটনাটি মাছ ধরা কেন্দ্রিক। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এমন ঘটনা সচরাচর আসলে পাওয়া যায় না। আশা করি ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময় অনেক আগে, 1950 সালের দিকে। আশিক ভাইয়ের দাদা, তার নাম ছিল সরফরাজ, এবং তার ছোট ভাইয়ের নাম ছিল শাহনেওয়াজ। সরফরাজ এবং শাহনেওয়াজ দুইজন একত্রে রাত্রে তাদের বাড়ির পাশে বয়ে যাওয়া একটি ছোট্ট নদীতে মাঝে মধ্যেই মাছ ধরতে যেতেন। এটা শখের বশে মাছ ধরতেন, রাত জেগে মাছ ধরতেন। সকালবেলা সেই মাছ পরিবারের জন্য কিছু রাখতেন, আর যদি এক্সট্রা থাকতো তাহলে সেটা বিক্রি করে দিতেন। তো একদিন সরফরাজ, মানে যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু ওই দিন মাছ ধরতে যাওয়ার কথা ছিল দুই ভাইয়ের একসাথে। শাহনেওয়াজ এসে বড় ভাইকে যখন বলে, তখন বড় ভাই নিজের অসুস্থতার কথা জানান এবং তাকে সরফরাজকে বলেন যেন সরফরাজ আজকে মাছ ধরতে না যায়। ওই দিন ছিল আবার পূর্ণিমা। পূর্ণিমাতে নদীতে নাকি ভালো মাছ পাওয়া যায়। তো সরফরাজ কিছুতেই থেকে যেতে রাজি হলেন না। বললেন যে ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি একাই মাছ ধরতে যাব। কিন্তু শাহনেওয়াজ উনি বলছেন, মানে সরফরাজকে যখন এটা বললেন শাহনেওয়াজ, তখন সরফরাজ, যিনি আশিক ভাইয়ের দাদা, তিনি বললেন না, তুমি একা যাইবা, কোনো সমস্যা যদি হয়। তখন সরফরাজের এই কথা শুনে শাহনেওয়াজ বললেন যে না, আমি দোয়া কালাম জানি, আমার তেমন কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, শাহনেওয়াজ উনি মাছ ধরতে চলে গেলেন। নদীটার কথা একটু বলে রাখি। নদীটা ছোট্ট নদী, এপাশ থেকে ওপাশ নৌকা চালিয়ে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, এবং চাঁদের আলোতেও এপার থেকে ওপার স্পষ্ট দেখা যায়। অনেকেই নদীতে মাছ ধরতে আসেন রাতের বেলা, একটু দূরে দূরে তারা জাল পাতেন। তো সেই দিনও যেহেতু পূর্ণিমা ছিল, বেশ অনেকেই মাছ ধরতে এসেছেন। বেশ দূরে দূরে নৌকাগুলো আছে, নৌকাতে আলো জ্বলছিল। শাহনেওয়াজও উনি মাছ ধরছেন। মাছ ধরতে ধরতে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন, চারদিকে যে কি হচ্ছে উনি কিছুই বুঝতে পারেননি। একসময় হঠাৎ উনি ফিল করেন নৌকাটা অস্বাভাবিক রকমের দুলছে। উনি চারদিকে তাকিয়ে দেখেন বড় বড় ঢেউ আর অথই পানি। চারদিকে শুধু পানি আর পানি দেখা যায়, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। সরফরাজ ভাই উনি তো সাথে নাই যেহেতু, এজন্য শাহনেওয়াজ ওই সময় ভয় পেয়ে যান যে কি ব্যাপার, কোথায় আসলাম। তখন দ্রুত উনি আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং নৌকাতে ফু দিয়ে নৌকা বন্ধ করে ফেলেন। শাহনেওয়াজ যখনই নৌকাটা বন্ধ করে ফেলেছে, গম্ভীর শব্দে একটি কণ্ঠস্বর তার কানে ভেসে আসে যে কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে কিছুই দিবি না? শাহনেওয়াজ ভাবে কি ব্যাপার, কথা বলে উঠল কে? নিশ্চয়ই অনেকক্ষণ ধরে মাছ টাছ ধরেছে, সে কানে ভুল শুনছে। আর আশেপাশে যে অথই পানি দেখছে এটাও মনে হয় ভুল। সে ওই নদীতেই আছে, যেহেতু সে নৌকা চালাই নাই, বইটা তেমনভাবে সে
বায় নাই, সুতরাং এত দূরে সে কিভাবে আসবে, এত দূরে আসার তো কোনো সম্ভাবনাই নাই। সুতরাং এই সবগুলো তার চোখের ভ্রম হচ্ছে এবং কানের সে ভুল শুনছে। এরপর আবারও একই কণ্ঠস্বর ভেসে ওঠে এবং শাহনেওয়াজ শুনতে থাকেন, কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে দিবি না? তখন শাহনেওয়াজ সত্যি সত্যি ভয় পেয়ে যান। তিনি সমস্ত শক্তি দিয়ে নৌকা চালিয়ে যে কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু তিনি জানেন না তিনি কোথায় যাবেন, কারণ চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা দেখা যাচ্ছে না। উনি নৌকা বেয়ে কোথায় যাবেন? তারপরও উনি চেষ্টা করতে থাকেন যে কোনো একদিকে যাওয়ার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার, নৌকা 1 ইঞ্চিও সেখান থেকে আগাতে পারে না তারা। শাহনেওয়াজ যখন আপ্রাণ চেষ্টা করছে, তখন হঠাৎ শাহনেওয়াজ দেখতে পায় নৌকার চতুর্দিকে বেশ কিছু মানুষের মতো মাথা, কিন্তু সেই মাথাগুলো আকারে বেশ বড়, সেগুলো নৌকার চতুর্দিকে ভেসে ওঠে। একজন কথা বলছে শাহনেওয়াজের সাথে, বলছে, নৌকাটা তো তুই বন্ধ করে দিলি, আমাদেরকে মাছ দে, আমরাও মাছ খাই, তোর ভালো হবে। তখন শাহনেওয়াজ বলছে, না, আমি এত কষ্ট করে মাছ ধরি, তোমাকে কেন মাছ দিব? ওদের সাথে তর্কাতর্কি শুরু করে দিয়েছে। শাহনেওয়াজ দেখে যে নৌকার চতুর্দিকে 12টি মাথা, তার মানে 12টা জিনের একটি দল সেখানে আছে। তখন জিনদের যে সর্দার, সে শাহনেওয়াজকে বলে, তুই তো আজকে মারা যাবি, তোকে আমরা ছাড়ব না। তখন শাহনেওয়াজ বলে যে, ওরে আহম্মক, তুই কি ভুলে গেছিস একটু পরেই ফজরের আজান হবে, তখন তুই তো আমার কিছুই করতে পারবি না, তুই তো এখান থেকে চলে যেতে বাধ্য। তখন ওই জিনের সর্দার রাগ করে বলে ওঠে যে, ফজরের আজান হলেও তোকে এমনভাবে অদৃশ্য করে এখানে রেখে দেব যে এখান দিয়ে যত লোকই যাক না কেন কেউ তোকে দেখতে পাবে না, কিন্তু তুই সবাইকে দেখতে পাবি। তখন শাহনেওয়াজ আরো ভয় পায় যে আসলেই তো এদের সাথে ঝামেলা করে পারা যাবে না। তখন শাহনেওয়াজের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। শাহনেওয়াজের বাবার কাছ থেকে শেখা একটি দোয়া পড়ে তার মাথায় থাকা পাগড়িতে একটি গিট দিয়ে এই 12 জনের মধ্যে একটি জিনকে সে আটকে ফেলে। ওদিকে জিনের সর্দার তার সাথে তো হম্বিতম্বি করছে যে তোকে তো মেরে ফেলবো। তখন শাহনেওয়াজ বলে, তুই তোর দলের সদস্যদের একটু গুনে দেখ তো তোরা কয়জন? তখন সর্দার বলে 12 জন। বলে আবার গুন। তো সর্দার গুনে দেখে একজন কম। তখন শাহনেওয়াজ বলে, এই একজনকে আমি আটকে ফেলেছি, আমাকে ভালোই ভালোই বাড়িতে পৌঁছে দে, মানে বাড়ির পাশে কাছে যে ঘাট আছে সেখানে পৌঁছে দে, না হলে একে আমি ছাড়বো না। তখন জিনদের সর্দার বলে যে না, তুই ওকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ শর্ত দেয় যে যদি সে সহি সালামতে পৌঁছে দেয় তাকে তার বাড়ির কাছে ঘাটে, তাহলে ওই জিনকে সে ছেড়ে দেবে। তখন সর্দার বলে, ঠিক আছে, যেহেতু তুই প্রতিশ্রুতি দিলি আমাদেরকে যে ওকে ছেড়ে দিবি, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি রাখবো, তোকে তোর বাড়ির ঘাটে পৌঁছে দিচ্ছি, কিন্তু কথার যেন কোনো হেরফের না হয়, আমাদের দলের এই সদস্যকে তোকে ছেড়ে দিতে হবে। তখন শাহনেওয়াজ কথা দেন যে হ্যাঁ, আমি ঘাটে পৌঁছানোর পর একে ছেড়ে দেব। তখন ওই জিনের সর্দার শাহনেওয়াজকে বলে যে তুই চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার পরে শুধু একটু শো শো শব্দ শাহনেওয়াজের কানে এসেছিল। কয়েক মুহূর্ত পরেই শাহনেওয়াজকে ওই জিনের সর্দার বলে, এবার চোখ খোল। শাহনেওয়াজ চোখ খুলে দেখে
যে সে তার বাড়ির কাছে যে ঘাটটা, নদীর ঘাট, সেখানে নৌকা সহ সে চলে এসেছে। ফজরের আজান দেবে দেবে ভাব। তখন জিনের সর্দার বলে, এবার আমার দলের এই সদস্যকে তুই ছেড়ে দে। ওই সময় শাহনেওয়াজের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়, যেটি তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। সে তখন জিনের সর্দারকে বলে যে না, এই সদস্যকে আমি ছাড়বো না, একে আমি আমার কাছে রেখে দেব, একে দিয়ে আমি কাজ করাবো, আমার যখন মনের ইচ্ছা করবে তখন আমি ছেড়ে দিব। তখন জিনের সর্দার বলে যে তুই তো প্রতিশ্রুতি দিয়েছিলি আমাদেরকে, দেখে ছেড়ে দিবি, আমরা তো আমাদের প্রতিশ্রুতি রেখেছি, তোর তো ক্ষতি করি নাই, তাহলে তুই কেন আমার দলের এই সদস্যকে ছাড়বি না? বলে না, আমি ছাড়বো না, আমি আমার প্রতিশ্রুতি রাখলাম না, একে দিয়ে আমি কাজ করাবো। তখন জিনের সর্দার বলে, তুই কিন্তু কাজটি ভালো করলি না, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করাটা কিন্তু মোটেই উচিত নয়। আমরা জিন হয়ে তোর সাথে প্রতিশ্রুতি রক্ষা করলাম, আর তুই আশরাফুল মাখলুকাত হয়ে তুই প্রতিশ্রুতি ভঙ্গ করলি। তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, ভঙ্গ করলাম, একে দিয়ে আমি কাজ করাবো। আসলে শাহনেওয়াজের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গিয়েছিল। সে চিন্তা করেছিল, যেহেতু একে আটকে ফেলেছি, একে দিয়ে আমি কাজ করাবো, এমন একটি প্ল্যান তার মাথায় কাজ করে। কিন্তু আসলে তার এই প্ল্যানটা মোটেও ভালো ছিল না। যাই হোক, শাহনেওয়াজ বাড়িতে চলে আসেন। চলে আসার পর শাহনেওয়াজ চিন্তা করে যে বড় ভাইকে বিষয়টা বলবো, তিনি কি মনে করবেন। তখন বড় ভাইকে উনি কিছু বলেন না, বরং বড় ভাইকে গিয়ে, মানে বড় ভাই যিনি সরফরাজ, যিনি আশিক ভাই দাদা, তাকে গিয়ে বলেন যে বড় ভাই, তোমার কষ্ট করে রাত্রেবেলা মাছ ধরতে যাওয়ার দরকার নাই, আমি একাই মাছ ধরবো, কোনো সমস্যা নাই, তুমি বাসায় থাকো। তো বড় ভাই বলে যে কি ব্যাপার, আমরা একসাথে মাছ ধরতাম, তুমি আবার কেন একা একা মাছ ধরতে চাচ্ছ? তখন বলে যে না, আমি একাই মাছ ধরবো, তুমি দেখবা যে অনেক মাছ পাচ্ছি আমি। তো বড় ভাই আসলে শুরুর দিকে কিছু বুঝতে পারে নাই। উনি বলে যে ঠিক আছে, তুমি যদি একা মাছ ধরো আমার কোনো সমস্যা নেই। এখন প্রতিদিন শাহনেওয়াজ যে কাজটি করেন সেটা হচ্ছে ওনার মাথার এই পাগড়িটা উনি সাথে নিয়ে যান, বিশেষ ওই পাগড়িটা যেটাতে একটি গিট দিয়ে, দোয়া করে একটি গিট দিয়ে একটি জিনকে উনি আটকে ফেলেছিলেন। উনি যখনই নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন তখনই ওই 12টা জিনের যেই দলটা ছিল তার মধ্যে একটা তো বন্দী ছিল, আর ওই যে সর্দার সহ আরো 10 জন, মোট 11 জন, তারা ওই নৌকার কাছে এসে হাজির হতো। এসে বলতো যে শাহনেওয়াজ, আমাদের দলের এই সদস্যকে ছেড়ে দেয়। তখন শাহনেওয়াজ বলতো যে ঠিক আছে, তাহলে আমাকে মাছ ধরে দে, তাহলে বিবেচনা করব। তখন কি করতো যে ওই জিনেরা তাদেরকে শাহনেওয়াজকে মাছ ধরে দিত, এত পরিমাণে দিত না যাতে করে মানুষের মনে সন্দেহ হতে পারে, মোটামুটি ভালো মাছ ধরে দিত। এখন শাহনেওয়াজের বড় ভাই সরফরাজ উনি দেখে কি ব্যাপার, শাহনেওয়াজ তো ভালোই মাছ ধরতে পারে একা একা গিয়ে, তা আমি আর না যাই। এদিকে শাহনেওয়াজও বড় ভাইকে বলে যে ভাই তোমার যাওয়ার দরকার নেই। তো এই জন্য আসলে সরফরাজ যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শাহনেওয়াজের সাথে ওইভাবে মাছ ধরতে যাওয়ার আর ইচ্ছা পোষণ করে নাই। কিন্তু কেন যেন সরফরাজের মনে একটি সন্দেহ জাগে যে কি ব্যাপার, আসলে কি ঘটছে, শাহনেওয়াজ এত মাছ কিভাবে পায়। কিন্তু আসলে শাহনেওয়াজ যে জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এটি তিনি বুঝতে পারেন নাই। একদিন সরফরাজ শাহনেওয়াজকে খুব ভালো করে ধরে যে কি ব্যাপার, সত্যি করে বলতো আসলে ঘটনা কি, আমি মাছ ধরতে যাওয়ার কথা বললেই আমাকে সাথে নিস না, অথচ ভালোই মাছ পাচ্ছিস, ঘটনা কি? তখন শাহনেওয়াজ সব ঘটনা খুলে বলার সাথে সাথে সরফরাজ খুবই ভয় পান, বলে তুই কাজটা মোটেও ভালো করিস নাই, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা এটা কিন্তু উচিত হয় নাই। আর সবচেয়ে বড় কথা, একটা জিনকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে,
তারা তো তোকে পৌঁছে দিয়েছিল, তারপরে উচিত ছিল তাকে ছেড়ে দেয়া। এখন তো এরা যে কোনোভাবে তোর উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, এখন কি হবে? তো তুই এই জিনটাকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বড় ভাইকে প্রতিশ্রুতি দেয় যে সেই জিনটাকে সে ছেড়ে দেবে। কিন্তু আসলে এই প্রতিদিন এত মাছ পাওয়ার একটা নেশা আর জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়ার একটা অভ্যাস, এইভাবে টানা কয়েক মাস হওয়ার কারণে ওনার মধ্যে এক ধরনের একটা অলসতা এবং এক ধরনের অদ্ভুত মজা উনি পেয়ে গিয়েছিলেন। উনি তাদেরকে দিয়ে কাজ করিয়ে মজা পেতেন। একদিন উনি মাছ ধরতে গেছে, সেই দিনটিও কোনো কারণে পূর্ণিমার দিন পড়ে গেছে। মাছ ধরতে যাওয়ার পর তখন দেখে হঠাৎ করে যে 11টি মাথা আবার ভেসে উঠেছে। জিনদের সর্দার বলে, কি শাহনেওয়াজ, কেমন আছিস? শাহনেওয়াজ সে স্বাভাবিকভাবেই চিন্তা করে যে জিনরা তো আমার কাছে একটু দায় টাকা আছে, তো এত ভদ্রভাবে উত্তর দেওয়ার খুব দরকার নেই। তো সে খুব তুচ্ছ তাচ্ছিল্যভাবে জবাব দেয়। তখন জিনের সর্দার বলে, শাহনেওয়াজ তোর পাগড়িটা কোথায়, যে পাগড়িটা প্রতিদিন পরে আসতে? তো শাহনেওয়াজ বলে, কেন, মাথায় তো আছে। তাই বলে শাহনেওয়াজ যখনই মাথায় হাত দিয়েছে তখনই শাহনেওয়াজের সমস্ত শরীর ভয়ে কেঁপে ওঠে। শাহনেওয়াজ দেখে ওই দিন ভুল করে সে বাসায় থাকা অন্য একটি পাগড়ি পরে চলে এসেছে এবং যেই পাগড়িতে গিট দিয়ে জিনটাকে আটকে রেখেছিল এই পাগড়িটি সে আর ওই দিন নিয়ে আসে না, যেটা প্রতিদিন মাছ ধরার সময় সে নিয়ে যেত। শাহনেওয়াজ প্রচণ্ড ভয় পায় এবং এতটা ভয় পায় যে সে আয়াতুল কুরসি বা অন্যান্য দোয়া কোনোটাই ভয়ে পড়তে পারছিল না, সে ভয় সব কিছু ভুলে গেছে। তখন জিন বলেছিল যে এতদিন আমাদের সাথে প্রতারণা করে অনেক কাজ তো করিয়ে নিলি, এই কাজগুলো যে অন্যায় এটা তুই কি মানিস? তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, কাজটা আমার উচিত হয় নাই। তখন বলে যে তোকে আমরা এমনভাবে মারব যে তোর গ্রামের সবার জন্য তুই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবি। এই ঘটনা বলার পর লিসেনার্স, আশিক ভাই যিনি এই গল্পটি সাগর দেওয়ান ভাইয়ের কাছে বলেছিলেন, তিনি বেশ কান্নাকাটি করেন, কারণ এটা খুবই একটা প্যাথেটিক বিষয়। এখন বলতে পারেন যে যেহেতু শাহনেওয়াজ মারা গেলেন, ঘটনাটি আসলে কে পরবর্তী ঘটনাটা আমাদের কাছে এনে দিল, এটি বলছি প্রিয় লিসেনার্স। আসলে পরের দিন তার যে বড় ভাই সরফরাজ, উনি দেখেন যে শাহনেওয়াজ বাড়িতে ফেরে নাই। উনি চিন্তায় পড়ে যান, কারণ উনি তো জানতেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। শাহনেওয়াজ যদি প্রতিশ্রুতি যেহেতু রক্ষা করে নাই জিনদের সাথে, তো উনি সকালবেলায় অন্যান্য যারা মাঝি মাল্লা যারা আছে, যারা মাছ ধরতে গিয়েছিল জেলে, তাদের সাথে কথা বলা শুরু করে। তারা বলে হ্যাঁ, সরফরাজ তো রাত্রেবেলা গিয়েছিল, কিন্তু তারপরে আমরা তাকে দেখি নাই। তখন গ্রামের সবাইকে এই ঘটনাটি খুলে বলে, শাহনেওয়াজের কথা আর কি, সরফরাজ খুলে বলার পর সবাই মিলে শাহনেওয়াজকে খুঁজতে থাকে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন একটি বিষয় সবাই লক্ষ্য করে। 4 দিনের মাথায় দেখা যায় নৌকার একটি নৌকার তো 2টা মাথা থাকে, দুপাশে চোখা থাকে, তো একটা মাথা নদীর তলদেশ থেকে ভেসে উঠেছে আর আরেকটা মাথা নিচের দিকে। সবাই সেই নৌকার কাছে যায় এবং যখন সরফরাজকেও ডাকা হয়, আশিক ভাইয়ের দাদাকে, তখন বুঝতে পারেন এটি হচ্ছে তাদের সেই নৌকা।
যেই নৌকায় শাহনেওয়াজ মাছ ধরতে বের হয়েছিল। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার কি, যে নৌকার যেই দৈর্ঘ্য এবং নদীর যেই গভীরতা, নদীর গভীরতা কিন্তু আরো বেশি। নৌকাটা যদি খাড়া করে ডুবিয়ে দেয়া যায় তারপরেও নদীর তলদেশে পৌঁছাবে না, কিন্তু কিভাবে এই নৌকাটা খাড়াভাবে পানির মধ্যে ভেসে উঠেছে। সবাই নৌকাটা নাড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকেই ফিল করে এই নৌকাটি শক্ত হয়ে আছে, মনে হচ্ছে নৌকার অপর মাথা মাটির মধ্যে গেড়ে দেয়া। কিন্তু নৌকা তো এত বড় নয়, আর এখানে গভীরতাও বেশি। যাই হোক, সবাই মিলে নৌকাটি টেনে ওঠানোর চেষ্টা করে সকলেই ব্যর্থ হয়। তখন চিন্তা করে সরফরাজ যিনি দাদা, উনি চিন্তা করে যে শাহনেওয়াজের দেহটা কোথায় গেল। তখন অন্য যারা জেলেরা আছে সবাই মিলে এবং সরফরাজ উনি নিজেও ডুব দিয়ে খোঁজার চেষ্টা করে শাহনেওয়াজের দেহটা কোথায়। সবাই দেখে নৌকার একদম নিচের দিকে শাহনেওয়াজের মাথাটা নদীর তলদেশে মাটির মধ্যে ঢুকে আছে এবং দেহটাও উপরের দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে নৌকাটা এত বড় কেন, কিভাবে হলো? কারণ গভীরতা তো অনেক বেশি। যাই হোক, এই প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যায় নাই। সবাই অনেক চেষ্টা করেছে শাহনেওয়াজের দেহটা তোলার জন্য, কিন্তু বডিটা তুলতে পারলেও মাথাটা তুলতে পারেনি। কারণ হচ্ছে মাথাটা মাটির মধ্যে ছিল আর বডিটা উপরের দিকে ছিল। যখন টানা হেঁচড়া করে তখন তার বডিটাই মাথা থেকে খুলে চলে আসে, বডিটাই উপরে আনতে পারে, কিন্তু মাথাটা তুলতে পারেনি। তখন সারা গ্রামে শোকের ছায়া পড়ে যায়। শাহনেওয়াজকে মাথা ছাড়াই দাফন করা হয়। আরো অদ্ভুত ব্যাপার, মাসের পর মাস, বছরের পর বছর ওই নৌকা ওই রকমই ছিল। যখন বর্ষাকালে নদীর পানি অনেক বেড়ে যায়, নদীর পানি যেভাবে বাড়ে নৌকার মাথাটাও সেই তালে তালে ঠিক ততটুকুই ভাসতে থাকে। নদীর পানি যদি 50 হাতও বাড়ে, ওই নৌকার মাথাটাও ঠিক উপরে সামান্য একটু অংশ দেখা যায়। তার মানে হচ্ছে যে নৌকাটি নদীর পানি বাড়ার সাথে সাথে সেটা ডোবে না। এটি একটি অদ্ভুত ব্যাপার ছিল। অনেকেই নৌকার যখন বর্ষাকালে অনেক পানি হয়ে গেছে, অনেকেই চিন্তা করেছে তাহলে তো নৌকাটা মনে হয় মাটির থেকে ছুটে উপর দিকে ভেসে আছে। কিন্তু সেটাকে যখন নাড়ানোর চেষ্টা করছে তখন তারা ফিল করেছে না, এই নৌকাটা এখনো মাটির ভেতরেই প্রথিত আছে। কিন্তু তাহলে বর্ষার পানি বাড়ার পরেও নৌকার মাথা কেন পানির উপরে দেখা যাচ্ছে? এভাবে অনেক দিন এরকমই ছিল। কোনো একটি খরার সময় যখন নদীর পানি অনেক কমে যায়, তখন যত কমে যায় নৌকাটা ততটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। একসময় নদীর পানি যখন শুকিয়ে গিয়েছিল, সেই সাথে নৌকাটিও তলদেশের সাথে চিরতরে মিলিয়ে যায়। বেশ কয়েকজন গর্ত খুঁড়ে নৌকার অস্তিত্ব খোঁজার চেষ্টা করলেও ওই নৌকার অস্তিত্ব আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর ওই দিন থেকে, যেই দিন থেকে শাহনেওয়াজ তার মৃত্যু হয়েছিল, ওই দিন থেকে সেই পাগড়ি, যেই পাগড়িতে একটি জিনকে গিট দিয়ে আটকে রাখা হয়েছিল, ওই পাগড়িটা আর খুঁজে পাওয়া যায় নাই। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আশিক ভাইয়ের পরিবারের সাথে এখনো কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলে। ওই জিনেরা এখনো আশিক ভাইয়ের পরিবারকে ছাড় দেয়নি। যখন আশিক ভাইয়ের এই যিনি দাদা আর কি, সরফরাজ, তার ছোট ভাই শাহনেওয়াজ মারা গেলেন, পরবর্তীতে একজন হুজুরের মাধ্যম দিয়ে যখন
এই জিনদেরকে হাজির করা হয়েছিল, তখন ওই রাত্রে কি ঘটনা ঘটেছিল জিনরাই নিজের মুখে স্বীকার করেছিল। সেখান থেকেই আসলে ওই দিন শাহনেওয়াজের মৃত্যু কিভাবে হয়েছিল সেটি জানা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা একটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি যদি কাউকে, সে হোক মানুষ বা হোক জিন, যদি দেয়া হয় তাহলে অবশ্যই সেটি রক্ষা করাটা দায়িত্ব হয়ে পড়ে। এই প্রতিশ্রুতি রক্ষা না করে শাহনেওয়াজের মনে যে দুষ্টু বুদ্ধি চলে এসেছিল, এটির খেসারত দিতে হয়েছে তার জীবন দিয়ে। লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। Voot.com with Russell. Breathe. Hold your fear. আসসালামু আলাইকুম। ভূত.কমের সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। লিসেনার্স, এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলছি, মানে স্টোরি শেয়ার করছি, মানে রেকর্ড করছি, তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সেই সাথে বজ্রপাতের শব্দ। আপনারা মাঝে মাঝে বজ্রপাতের শব্দ শুনবেন। এমন একটি সময় আমি একটি স্টোরি রেকর্ড করতে বসলাম। স্টোরিটি বড়ই অদ্ভুত, কিন্তু এই টাইপের স্টোরি আপনারা কখনো কখনো শুনেছেন, কিন্তু কিছুটা মিল থাকলেও পুরোপুরি মিল নেই। এবং এই স্টোরিটি অন্য স্টোরি থেকে এই কারণে ব্যতিক্রম, মাঝে মাঝে স্টোরি যখন আমরা শেয়ার করি তখন যার সাথে ঘটেছে তার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা স্টোরি শেয়ার করি। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে এটি অন্যতম একটি ব্যতিক্রম একটি স্টোরি হবে, যেখানে কোনো মানুষের কাছে অনুমতি নিয়ে এই স্টোরিটি শেয়ার করা হচ্ছে না। এই স্টোরিটি সরাসরি একটি জিনের কাছ থেকে অনুমতি নিয়ে শেয়ার করা হচ্ছে। আপনারা স্টোরিটি পুরোপুরি শোনার পরে আমার এই কথার মর্মার্থ বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের আলামিন। আলামিনের বেশ কয়েকটি গল্প আমি ইতোমধ্যে বলার চেষ্টা করেছি আপনাদের সামনে, এবং প্রত্যেকটি ঘটনাই খুবই অন্যরকম ছিল। এই ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে সঙ্গত কারণে তার একটি ছদ্মনাম আমাকে বলতে হচ্ছে, কারণ আপাতত সরাসরি তার নাম বলার অনুমতি পাওয়া যায়নি, যার কারণে তার শুধু মূল নামটা আমি হাইড করে যাচ্ছি। ঘটনাটির সময়কাল 2013 সাল। 2013 সালের কোনো এক সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একটি মসজিদের ইমামতি করতেন। তার বয়স ছিল 22 থেকে 23 বছর। ওই সময়টিতে মাগরিবের নামাজের পরে রিফাত নামে একটি ছেলেকে তিনি আরবি পড়াতেন। রিফাতের বাড়ি লাহোরিয়া যে বাজার, সে বাজার থেকে সামান্য একটু দূরে। উনি মাগরিবের নামাজ পড়িয়ে রিফাতের বাসায় যেতেন এবং রিফাতকে আরবি পড়িয়ে আবার এশার নামাজ পড়াতে আসতেন। মাগরিবের পর যখন রিফাতকে তিনি পড়াতে যান, পড়ানোর একটি পর্যায়ে রিফাত বলে যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। তো ওদের ওয়াশরুমটা ছিল বাসার বাইরে, সাধারণত গ্রাম সাইডে যেরকম থাকে আর কি।
তো রিফাত ওয়াশরুমের কথা বলে বাইরে গিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। রিফাত তার মাকে ডাকছে। ওই সময় তার বাবা বাড়িতে ছিল না, তার দাদাও বাড়িতে ছিল না, তার মা ছিল আর ওই হুজুর ছিল, মানে যেই ভাইয়ের কথা বা যে ভাইয়ের স্টোরিটা আমি আজকে শেয়ার করছি। তখন তার মাকে ডাকাডাকি শুরু করে। তখন তার মা হুজুরকে বলে, চলেন তো দেখি ও ডাকাডাকি করছে কেন। তখন তারা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। রহস্য তখন থেকেই শুরু। রিফাত বলে যে দেখো দেখো, অদ্ভুত প্রকৃতির একটি সাপ। সত্যি আলো জ্বালিয়ে দেখা যায় অদ্ভুত প্রকৃতির একটি সাপ। এই সাপটি এর আগে কেউ কখনো দেখেনি এবং সাপটি অন্য রকমের একটি সুন্দর সাপ। মানে এটা সৌন্দর্যের সাথে অন্যান্য সাপের আসলে মিল পাওয়া যায় না। খুবই সুন্দর একটি সাপ। এখন অদ্ভুত ব্যাপার হলো, সাপটি ওইখান থেকে সরে চলে যাচ্ছে না, সে নড়াচড়া করছে কিন্তু ওই জায়গাটাতেই আছে। এখন রিফাতের যিনি আরবি হুজুর, উনি চিন্তা করছেন যে আসলে সাপটি মারবেন কি মারবেন না। উনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই দ্বিধাদ্বন্দ্বের একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে না, সাপটিকে তিনি মেরে ফেলবেন। দ্রুত উনি একটি লাঠি নিয়ে এসে সাপটির গায়ে আঘাত করেন এবং অল্প সময়ের মধ্যেই সাপটি মারা যায়। সাপটি মারা যাওয়ার পরে তারা সবাই চিন্তা করে যে এই ধরনের সাপ এর আগে কখনো তারা দেখেনি। এই জন্য ওই ভাই উনি তার কাছে থাকা মোবাইলে কয়েকটি ফটো তুলে রাখেন ওই সাপের। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু এখান থেকেই। যেদিন সাপটিকে মারা হয় ওই দিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর। শুক্রবার ফজরের নামাজের পর ওই ভাইয়ের অভ্যাস ছিল একটু ঘুমানো। ফজরের নামাজের পর উনি একটু ঘুমিয়েছেন। হঠাৎ করে একটি আননোন নাম্বার থেকে ওনার ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পরে উনি শুনতে পান যে বাজারেরই একজন লোক তাকে বাজারে ডাকছে। কারণ হিসাবে বলেন যে একজন অপরিচিত ভদ্রলোক আসছে, বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার সাথে দেখা করতে চান। তো ওই ভাই উনি জামা কাপড় পরে রেডি হয়ে বাজারে আসেন, লাহোরিয়া বাজারে। বাজারে আসার পর দেখেন খুব সুন্দর চেহারার একজন বয়স্ক দাড়িওয়ালা মুরব্বী একজন ভদ্রলোক বসে আছেন। বসে থাকার পর উনি যখনই ওই ভাইকে দেখেছেন তিনি উঠে দাঁড়ানোর পরে ওই ভাই তাকে আগে সালাম দেন। তখন বলেন যে আপনি আজকেই আমার সাথে যাবেন মিঠাপুর নামক একটা জায়গায়। ওইখানে একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে ইমামতি করবেন। এইখানে যেই টাকা আপনাকে দেওয়া হয় বেতন হিসাবে, তার থেকে দ্বিগুণ টাকা আপনাকে দেয়া হবে। আপনি এখনই আমার সাথে যেতে হবে। এখন ওনাকে যখন মানে এখনই যেতে হবে এই কথাটা বলে, তখন ওই ভাইয়ের মনে কিন্তু অনেকগুলো সন্দেহর জন্ম নেয়। কেন এত তাড়াতাড়ি এখনই যেতে হবে কেন? উনি বলে যে আসলে আমি তো এখানে একটা চাকরি করি, আমি তো এইভাবে হঠাৎ করে চলে যেতে পারি না। কিন্তু উনি বলে যে আপনি এখন একজনকে এখানে রেখে আমার সাথে যেতে হবে এবং এখনই ওই মিঠাপুর মসজিদে গিয়ে আপনি জুম্মার নামাজ পড়াবেন শুক্রবারে। এই ঘটনার আকস্মিকতায় উনি হতভম্ব হয়ে যান যে এইভাবে তো কেউ সচরাচর বলে না। তখন ওই ভাই তার ছোট ভাইকে জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে ওই মুরব্বির সাথে মিঠাপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্বাভাবিকভাবেই যেই পরিবহন ব্যবস্থা ছিল সেই পরিবহনের মাধ্যমে মিঠাপুরে আসেন এবং মিঠাপুরে একটি মসজিদে
উনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ানোর পর আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ যখন হয়ে যায়, এশার নামাজের পর যখন ওনাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একজন মানুষ এসে তার দরজায় নক করে। দরজা খুলে দেখে ওই মুরব্বী, যেই মুরব্বী তাকে সকালবেলায় এই মিঠাপুরে নিয়ে এসেছিল। তখন ওই মুরব্বী ওই ভাইকে বলে, আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। তখন উনি বলে যে আপনার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি এই যেই আপনি যেই মসজিদে নামাজ পড়েন এই মসজিদের কাছাকাছি। কিন্তু কোন গ্রামে এক্স্যাক্টলি উনি বলেননি। তখন উনি বলেন যে আপনার সাথে যেতে হবে কেন? তখন উনি বলেন যে আমার ছেলে মারা গেছে, আপনাকে আমার সাথে যেতে হবে, আপনাকেই তার দাফন কাফন করতে হবে। তখন ওই ভাই রাজি হন না, যেহেতু অপরিচিত একটি জায়গা, উনি কিছুতে রাজি হতে চান না। কিন্তু ওই মুরব্বী ভদ্রলোক উনি খুব পিড়াপিড়ি শুরু করেন যে না, আপনাকে যেতেই হবে। এক সময় ওই ভাই রাজি হন এবং ওই মুরব্বীর সাথে যাওয়া শুরু করেন। ওই মুরব্বীর সাথে আরও দুইজন লোক এসেছিল। এখন ওই সময়টা ছিল এমন একটি সময় যে তখন আশেপাশে যে বিল ছিল, বিলে মোটামুটি পানি চলে এসেছে। এখন কোন বাড়িতে যে যাবে সেটা কিন্তু ওই ভাই জানতেন না। তখন দেখলেন যে ওই মুরব্বী একটি বড় নৌকা নিয়ে এসেছে। তখন সবাই নৌকায় চড়ে বসে এবং নৌকা চলতে থাকে। কিছু সময় নৌকা চলার পরে ওই ভাই ফলো করেন যে নৌকা আসলে বিলের মধ্যে দিয়ে যাচ্ছে না, আশেপাশে নৌকার সাথে ঘেঁষে বড় বড় গাছ পালা, ঘাস এরকম দেখা যাচ্ছে চাঁদের আলোতে। উনি আরো ভালো করে খেয়াল করেন নৌকা পানির উপর দিয়ে চলছে না, নৌকা মাটির উপর দিয়ে চলছে এবং অনেকটা ভেসে ভেসে চলছে। যখনই উনি এইটা দেখেন তখনই মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি কিছু বলার আগেই নৌকার সামনে থাকা ওই ভদ্রলোক ওই ভাইকে বলেন যে বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা মানুষ নই, আমরা জিন। আমার সন্তান মারা গেছে, এই সন্তানকে গোসল করানো, জানাজা পড়ানো এবং দাফন করা থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমাকেই করতে হবে। তখন উনি আসলে ঘটনার আকস্মিকতায় এতটা হতভম্ব হয়ে গিয়েছিলেন যে উনি তখন কি বলবেন কিছু বুঝে উঠতে পারছেন না। কারণ উনি সব জ্ঞানে দেখছেন যে ওনার চারদিকে যারা আছে সবাই জিন, কিন্তু মানুষ রূপী, এবং এই নৌকাটি শূন্যের উপর দিয়ে ভেসে চলছে, কিন্তু সেটা মাটির উপর দিয়ে, পানির উপর দিয়ে নয়। তখন উনি সাহস করে জিজ্ঞাসা করেন, আপনার ছেলে কখন মারা গেছে? তখন ওই মুরব্বী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে। বলে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে এখনো রেখে দিয়েছেন? বলে, হ্যাঁ এখনো রেখে দিয়েছি তোমার জন্য, তুমি সব কাজ করবা, তোমাকে এই কারণেই নিয়ে যাচ্ছি। তখন বলে, আমাকেই কেন নিয়ে যাচ্ছেন সেখানে? তখন উনি বলেন যে তোমাকে এই জিনিসটা আমি দেখাতে চাই যে একটি পরিবারের যখন পিতামাতার বুক খালি হয়ে যায় তখন তাদের কি পরিমাণ কষ্ট হয়, এটাই তোমাকে দেখতে হবে আজকে, চলো। তো উনি প্রচণ্ড ভয় পেতে থাকেন, কিন্তু ওই মুরব্বী ওই ভাইকে অভয় দিতে থাকেন যে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি যেভাবে নিয়ে এসেছি আবার এভাবেই সুস্থ শরীরে তোমাকে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, তুমি ভয় পেও না। এবং এত সুন্দর ব্যবহার করেন ওনার সাথে যে উনি রীতিমতো অবাক হয়ে যান। কিছু সময় পরে একটি বাড়ির সামনে নৌকাটি দাঁড়ায়। নৌকার থেকে তারা নামেন। নামার পরে দেখেন সাদা জুব্বা পরা, সফেদ দাড়ি অসংখ্য লোক সেখানে আছে এবং বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এবং ওই বাড়ির
যেই ডিজাইন বা অন্য কিছু স্বাভাবিক বাড়ির থেকে সেটা ছিল আলাদা। তখন ওই মুরব্বী তাকে বলেন, বাবা তুমি ভয় পেও না, এই পাশেই আমার ছেলের লাশ রাখা আছে, লাশে পচন ধরে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে গোসল করাও। উনি ওই লাশের গোসল করাতে গিয়ে অজ্ঞান হয়ে যান, বা টোটালি সেন্সলেস হয়ে যান। আমরা সাধারণত প্যারানর্মাল যেই গল্পগুলো করে থাকি, লিসেনার আপনারা খেয়াল করবেন যে আমরা বলি যে এই ঘটনা দেখে সে অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলে দেখে সে তার বাড়িতে, তখন সবাইকে ঘটনা খুলে বলে। আসলে উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফেরে তখনও দেখে ওনার চারিদিকে জিন। উনি যেখানে এসেছেন সেখানকার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে। উনি সেন্সলেস থেকে যখন আবার সেন্সে আসে, আবার এই লাশের গোসল দেয়, গোসল দেওয়ার পরে জানাজা হবে, জানাজা পড়ানোর দায়িত্বও পড়ে ওই ভাইয়ের উপরে। উনি আবারও জানাজা পড়াতে গিয়ে সেন্সলেস হয়ে যান, ওই জিনেরাই তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে উনি জানাজা পড়ান, তাকে দাফনও করা হয়। উনি মোট 3 বার এই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। জানাজা থেকে শুরু করে নিয়ে সব কাজ শেষ হয়ে যাবার পর ওই লোক, মানে ওই জিন ভদ্রলোক, তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে পৌঁছে দেওয়ার আগে উনি ওই ভাইকে একটু উপদেশ দেন। তিনি বলেন যে, বাবা তুমি তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ, নিশ্চয়ই তুমি দেখতে পেয়েছো যে আমার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছিল, সেই শব্দ তুমি শুনেছ। তোমার কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, কখনোই রাতের বেলা হঠাৎ করে সাপ বলে কোনো কথা নয়, কোনো প্রাণীর গায়েও অকারণে আঘাত করো না, সে যদি তোমার ক্ষতি না করে। আর সাপ রাতের বেলা মারার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা, তা না হলে আমার মতো এমন অনেক জিনের বুক খালি হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে তিনি আবার 2 জন জিনকে বলেন যে তাকে পৌঁছে দিয়ে আসতে। একই রকমভাবে তার মসজিদের কাছে এসে তারা পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার সাথে সাথে উনি দৌড়ে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মসজিদের মানে মেইন কম্পাউন্ডে আসার আগে একটু কাদা ছিল, কাদার মধ্যে উনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আবার উনি সেন্সলেস হয়ে যান। ফজরের সময় যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে তখন দেখে যে উনি এইভাবে পড়ে আছেন। তখন তারা তাকে জ্ঞান ফেরায়, জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু এই ঘটনাটি ওই জিন কাউকে বলতে নিষেধ করেছিলেন, যার কারণে উনি এইটি তাদেরকে বলার সাহস করেননি। বলে যে ফজরের সময় আজান দেওয়ার জন্য উনি উঠেছিলেন, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো এই বিষয়টি বলে তিনি সবাইকে এড়িয়ে যান, সবার এই প্রশ্নকে উনি অ্যাভয়েড করেন এইভাবে বলে। যাই হোক, এরপর থেকে ওনার সাথে মাঝে মাঝেই ওই জিনের দেখা হতো। উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদের মধ্যে, তখন ওই জিন আসতো। ওই জিন এসে তার সাথে কথা বলতো, এবং ওই জিন আসার পরে তাকে বলে, ওই ভাইকে বলে যে আমার সন্তান তো মারা গেছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার সন্তানের মতো, কারণ আমার সন্তান নেককার ছিল, আর তুমিও নামাজ রোজা করো, তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে আমার সন্তানের মতো হিসাবে দেখব। তোমার যখন যেই সমস্যা তুমি পড়বে আমাকে বলো, আমি চেষ্টা করব আল্লাহর ইচ্ছায় যদি পারি সমাধান করার জন্য। এরপর থেকে ওই ভাইয়ের কাছে মাঝে মাঝেই ওই জিনটা আসতো,
এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত, ধর্মীয় বিষয়ে কথা বলতো, বিভিন্ন বিষয়ের সমাধান করে দিত। এমনকি ওই ভাইয়ের পেছনে ওই জিন অনেক সময় সালাত আদায় করতেন। গত রোজার ঈদের নামাজের সময়ও ওই ভাইয়ের পেছনে উনি সালাত আদায় করেছেন। এটা অন্য কেউ দেখেনি, উনি দেখেছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি ঘটেছে এবং ওই জিন ওনার কাছে যে আসে, এটা কিন্তু এখনো চলমান আছে। আলামিন ভাই যখন এই বিষয়টি ওনার সাথে কোনো একটা বিষয়ে, প্যারানরমাল বিষয়ে কথা হচ্ছিল, তখন এই বিষয়টি আলামিন ভাইকে উনি বলেন। তখন আলামিন ভাই যখন ভূত.কমে আমার কাছে এই স্টোরিটি শেয়ার করতে চাইলেন, তখন ওই ভাই বলেছিলেন যে তাহলে ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে, তাছাড়া এই গল্পটি বলা যাবে না। তখন ওই জিনটি যখন তার সাথে আবার দেখা করতে আসে, ভূত.কমে এই গল্পটি প্রচার করার জন্য অনুমতি চান, শুধু ওই ভাইয়ের নাম প্রকাশ না করার শর্তে গল্পটি বলতে বলে। কারণ এই গল্পের মধ্যে একটি মোরালস রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা হঠাৎ করে কোনো প্রাণীকে আঘাত করে মেরে ফেলা যাবে না, বা অকারণে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। এটাই এই গল্পের ছিল মোরালস, এবং এই শর্তে এই গল্পটি শেয়ার করার অনুমতি পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, এখনও কিন্তু ওই ভাইয়ের সাথে ওই জিনের দেখা হয়, কথা হয়, এবং ওই জিনের অনুমতি সাপেক্ষেই এই গল্পটি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি সুযোগ থাকে এবং আবারও অনুমতি পাওয়া যায়, অবশ্যই ওই ভাইকে আমি চেষ্টা করব লাইভে নিয়ে আসার জন্য। তখন আপনারা তার নিজের মুখ থেকেই বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Voot.com with Russell. Breathe. Hold your fear. আমাদের বাড়ির পাশে, বেশি দূরত্ব হবে না, সর্বোচ্চ হলে 2 কিলো হবে। 2 কিলো গেলেই সে জায়গাটা পৌঁছা যাবে। মূলত আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি, ঘটনাটা হচ্ছে, আমি একটা পুকুর নিয়ে ঘটনাটা বলবো। পুকুরটা হচ্ছে একটা মন্দিরের। সেই মন্দিরটার নামে, ঠিকানাটাও আমি বলে দেব, মন্দিরটার নামে মিনিমাম 1000 শতাংশ জমি আছে। মানে এটা লালমনিরহাট জেলার মধ্যে বড় মন্দির, সারপুকুর ইউনিয়নের মধ্যেই আছে। সে মন্দিরের সামনে বিরাট একটা পুকুর আছে। পুকুরটা নিম্ন হলে 200 শতাংশ জমির মধ্যেই আছে পুকুরটা। সেখান থেকে অনেক বালা উঠাছিল মেশিন দিয়ে, বিক্রি করছিল। আর পাশ দিয়ে বালু উঠিয়া জমি লেবেল করছে। লেবেল করার পরে পুরা জমিতেই তারা লেচু গাছ গাড়ে। লেচু গাছ গাড়ার পরে একসময় দেখা যায় চুরি করে খেয়ে ফেলে। তখন এই 1000 শতাংশ জমির মধ্যে চতুর্পাশের পাঁচি 30 লাখ টাকা বাজেট করে সরকার থেকে। তখন ওই টাকা দিয়ে পাঁচি দিয়ে দেয়। মন্দিরের কিছু টাকা আসলো, সেটা দিয়ে সব কিছু মিলে পুরা পাঁচি দিয়ে ঘেরে
ঘেরার পরে এখন সে লেসু বাগানটায় মোটামুটি 1 বছর পর পর 6 থেকে 7 লাখ টাকা বেশি হয়, কিন্তু অনেক লাভবানে আছে সে মন্দিরটা। কিন্তু লাভবানের মধ্যেও মানে মাঝে মাঝে ক্ষতির তালিকায় পড়ে যায় তারা। যে পুকুরটা আছে, পুকুরটাতে ওরা যখন মাছ ছাড়ে, মাছ ছাড়ার পরে মাছ হারিয়ে যায়। মাছ থেকে থাকে কিন্তু মাছ তুলতে পারে না, অনেক গভীর। তখন তারা জাল নামার পরে মাছ জালে ওঠে না, ওঠার পরে আবার যখন টানের সময় আসে, চৈত বৈশাখ মাস আছে, তখন জাল নামায় অল্প কিছু মাছ ওঠে। আর সে দিঘি মানে পুকুরটা শিখতেও পারে না, এমন মানে মাছ ছাড়লে হারিয়ে যায়। এইভাবে কিছুদিন চলে যাওয়ার পরে সেই দুপুর টাইমে পুকুরটার উপরে একটা বট গাছ আছে। বট গাছের নিচে 4-5টা ছেলে মেয়ে ছোট ছোট বসে খেলা খেলার পরে গরমের দিন তা সবাই সেখানে গোসল করে, মানে গোসল করার পরে হঠাৎ করে দেখা যায় একজন হারিয়ে যায় সেখানে, তাকে খুঁজে আর পায় না। তখন তারা উপরে উঠে এসে তারা তাদের গার্জিয়ানকে চিল্লান দেয়, আশেপাশের লোকজনকে ডাক দেওয়ার পরে তারা আসার পর বলে কি হয়েছে, বলে এখানে একসাথে আমরা 5 জন নামছে, 5 জনের মধ্যে অমুক হারিয়ে গেছে, নাই, কোথায়, বলে ওই জায়গায়। তখন তো মানে এলাকায় হই উঠে গেল। তখন সে জায়গায় অনেক খোঁজাখুঁজি, সে জায়গায় মানে কোনোভাবেই তাকে পায় না। অনেক পাট জাল নিয়ে আসে পাকায়, তাও ওঠে না। তারপরে সেখানে ডুবেরও নিয়ে আসার পরে অনেক গভীরে নিয়ে গেছে তাকে। গভীরে নিয়ে যেয়ে তাকে 1 ফোঁটা পানিও খাইতে দেয় নাই, সরাসরি নিয়ে যেয়ে মানে পুরা মাথাটা বালুর মধ্যে গেড়ে রেখে দিছিল, পা 2টা উপরে, এভাবে তাকে রেখে দেয়। সেটা আসলে মাসানো ছিল না, সেটা ছিল খোয়াজপীর যাকে নিয়ে যাবে তাকে কোনোদিন পানি খাওয়াবে না, ডাইরেক্ট নিয়ে যেয়ে হয় কাদার মধ্যে গেড়ে রেখে দেবে, নাহলে বালুর মধ্যে গেড়ে রেখে দেবে, হয়তো মুখের মধ্যে বালুটা আর কাদাটাই শুধু থাকবে। তখন তাকে পাওয়ার পরে উপরে ওঠার পরে তাকে বাচ্চাটাকে নিয়ে যায় বাড়িতে। নিয়ে যাওয়ার পরে তাকে মাটি দেওয়া হয়, মুসলমান বাচ্চা, মাটি দেওয়া হয়। হওয়ার পরে সেই পুকুরটা যখন পানি একবারে শুকান্ত অবস্থায় চলে আসার পরে 5-6টা মেশিন লাগিয়ে দেওয়ার পর পানি সহজে মানে শুকাতে চায় না। তখন সেটাকে গ্যাস করার পরও সেখানে মাছ হওয়া হয়ে যায়, মাছ নাই সেখানে। এত টাকার মাছ ছাড়িয়ে দিচ্ছে তারা, মিনিমাম 20 থেকে 25 মণ পোনা ছাড়িয়ে দিচ্ছে, সেই জায়গায় মাছ নাই। তারা এভাবে মানে টাকা দিয়ে মাছ ছেড়ে লসের পাল্লায় পড়ে যাচ্ছে। তখন হঠাৎ করে ওই মন্দিরে যে সাধু সবসময় থাকেন, সেই সাধু তখন বলে একটা কাজ করতে হবে। তখন যে লোক আছিল তার কথা মতোই চলছে। তারা তখন সন্ধ্যাবেলা সে পুকুরটাতে অনেক কলা, সিঁদুর, চাইলন দিয়ে সেখানে পূজা করার পরে তাকে মিনতি করার পরে সেটাতে আবার মেশিন লাগিয়ে দেয়। পরের দিন পানি একরকম শুকিয়ে যাচ্ছে, আর মানে মাছের শুধু খালি মাছের মাথায় দেখা যাচ্ছে সে জায়গায়, আর মানে পানিও দেখা যায় না, শুধু মাছ আর মাছ। 20 থেকে 25 মণ পোনা ছেড়ে দিচ্ছে, সেই মাছ একটা করে মাছ মিনিমাম 2 কেজি 2.5 কেজি ওজনের হয়েছে। তাহলে সেই পুকুরটাতে কীরকম মাছ আছে, ওই তখনই তারা জানতে পারছে এই জায়গায় মানে অনেক কিছু ভয়ানক জিনিস আছে, এখানে পূজা না করে সে জায়গায় মাছ ধরা যাবে না। তখন তারা পূজা করে সে জায়গায় মাছ ধরে, কি যদি জাল দিয়েও মাছ ধরে, তারপরে পূজা করে সেখানে নামার পরে সে জায়গায় মাছ ধরে। তা আমার বক্তব্য এ পর্যন্তই ছিল, এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আপনার দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আপনার দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনির রাতের ৭০তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোস্তফা কামাল। ওনার দেশের বাড়ি কুষ্টিয়াতে। মজার বিষয় হচ্ছে ওনার পাঠানো একটি ঘটনা এর আগেও আমি শেয়ার করেছি, তবে সেটা আমাদের প্ল্যাটফর্মে না। উনি এর আগে আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন। এই ঘটনাটি আমি ভূত.com-এ শেয়ার করেছিলাম। উনি মূলত চাকরিজীবী মানুষ। ওনার দেশের বাড়ি কুষ্টিয়াতে, বর্তমানে নওগাঁতে ওনার পোস্টিং। তবে উনি আমার যে জেলা রাজবাড়ী, এই রাজবাড়িতে বেশ কয়েক বছর চাকরি করেছেন। উনি 2024 এবং 25 সাল, এই 2 সালে রাজবাড়িতে ছিলেন। উনি একটি ঘটনা সংগ্রহ করেছিলেন একজন ইমাম সাহেবের কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার একটি গ্রামে। ইমাম সাহেব সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন, তাই গ্রামের নামটি আমরা বলছি না। ঘটনাটি মূলত ইমাম সাহেবের সাথেই ঘটেছিল 1995 কি 96 সালে। তখন ওই গ্রামে উনি একটি মসজিদে নতুন ইমামতির দায়িত্ব নিয়েছেন, প্রায় 1 মাস হয়েছে। ওই এলাকাতে যদি কোনো বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হতো, বিশেষ করে একটু বড় পরিসরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, যদি সেটা শুক্রবারে যদি হয় তাহলে জুম্মার পর, আর যদি অন্যান্য কোনো দিনে হয় তাহলে সন্ধ্যার পর যদি হয় মাগরিবের নামাজের পর দোয়া অনুষ্ঠান শুরু করা হয়। তারপর দেখা যাচ্ছে যে এশার নামাজের আগ পর্যন্ত সেটা চলতে থাকে। এশার নামাজের পর অথবা আগেই শেষ হয়ে যায়, আর যদি আগে শেষ না হয় তাহলে এশার নামাজ সবাই ওখানে জামাতের সাথে আদায় করে খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে চলে যায়। তো ইমাম সাহেব একটি বাড়িতে যান, সেখানে দোয়া অনুষ্ঠানের আয়োজন ছিল। ওই সময়টা ছিল অগ্রহায়ণ মাসের শেষ দিকে, আর পূর্ণিমার রাত, ওই রাতটা ছিল বলে উনি মনে করতে পারেন আর কি। মাগরিবের পর গিয়েছেন, এশার নামাজ পর্যন্ত দোয়া অনুষ্ঠান হয়। গ্রামের আরো গণ্যমান্য ব্যক্তি যারা ওখানে আসছেন তারা অল্প পরিসরে কিছু বক্তব্য প্রদান করেন। ওখানে এশার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এশার নামাজের পর খাওয়া দাওয়া করে যে যার মতো চলে যায়। ইমাম সাহেবও উনি ফিরে আসতে থাকেন। উনি যেই মসজিদে দায়িত্ব পালন করছিলেন সেখানে কিন্তু উনি পেশ ইমাম এবং খতিব, তার মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজও ওনাকে পড়াতে হতো, আবার জুম্মার নামাজটাও পড়াতে হতো। উনি ওখানেই থাকতেন, বিশেষ করে যেহেতু ওনাকে 5 ওয়াক্ত নামাজই পড়াতে হয়। এলাকাবাসী ওই মসজিদের পাশেই একটি ঘর তৈরি করে দিয়েছিলেন, সেখানেই উনি থাকতেন। উনি যেই বাড়িতে দোয়া অনুষ্ঠান করার জন্য গিয়েছিলেন সেখান থেকে যদি ওনার যে মসজিদের থাকার জায়গা ওখানে আসতে চান, মেইন রাস্তা দিয়ে আসতে গেলে বেশ অনেকটা পথ পাড়ি দিতে হবে। উনি চিন্তা করলেন, অগ্রহায়ণ মাস যেহেতু, ধান কাটা তো শেষ হয়েছে, মাঠে তো এখন কোনো ফসল নেই, মাঠ তো একদমই ফাঁকা, হেঁটে আসতে তো আর কোনো সমস্যা হবে না। উনি শর্টকাট রাস্তা ধরলেন মাঠের ভেতর দিয়ে। তো মাঠের ভেতর দিয়ে উনি আসছিলেন, হঠাৎ করে উনি দেখতে পেলেন ওনার থেকে মোটামুটি 20-25 হাত দূরত্বে একটা লোক, সাদা জুব্বা পরা, মাথায় পাগড়িও আছে, হেঁটে যাচ্ছে। এতক্ষণ কিন্তু তাকে উনি দেখতে পান নাই। এই চাঁদনি রাতেও এই ব্যক্তিকে উনি দেখতে পান নাই। যেখানে অনেক দূরেও যদি সাদা কাপড় পরা কোনো জিনিস থাকে সেটাকে কিন্তু দেখা যায়। হঠাৎ করে উনি এটা দেখার পর চিন্তা করলেন যে হতে পারে যে এই ব্যক্তি ওই বাড়িতেই দোয়া অনুষ্ঠানে গিয়েছিল, এই জন্যই এই একই পথ দিয়ে উনি ফিরছেন। উনি পেছন থেকে সালাম দিলেন। ইমাম সাহেব খেয়াল করলেন ওই লোকটা একটু দাঁড়ালো, দাঁড়িয়ে ঘাটটা ঘোরালো। ইমাম সাহেব কিন্তু তার চেহারাটা দেখলেন, যতটুকু বোঝা যায় আর কি।
জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে যতটুকু বোঝা যায়। তবে চেহারাটা অস্বাভাবিক কোনো কিছু ছিল না, ভয়ঙ্কর ছিল না, মুখে দাড়ি আছে, সাদা দাড়ি, এরকম বোঝা যাচ্ছে। এরপর ওই লোকটা কি করলো, মাথাটা আবার ঘুরিয়ে হাঁটা শুরু করলো। ইমাম সাহেব চিন্তা করলেন কি ব্যাপার, লোকটা দাঁড়ালো না বা দাঁড়িয়ে শুধু আমাকে দেখলো, কিছু জিজ্ঞেসও করলো না, আবার হাঁটা শুরু করলো। দেখি ওনার সাথে একটু কথা টথা বলি। তো ইমাম সাহেব পেছন থেকে বলছেন যে ও ভাই একটু দাঁড়ান, গল্প গুজব করি, একসাথে যাই। কিন্তু ওই লোক আর দাঁড়ায় না, সে হাঁটছে। ইমাম সাহেব কি করলেন, হাঁটার গতি বাড়িয়ে দিলেন। এবার ইমাম সাহেব খেয়াল করলেন, ইমাম সাহেব ঠিক হাঁটার গতি যতটুকু বাড়িয়েছেন, ওই লোকের হাঁটার গতিও মনে হচ্ছে ঠিক ততটুকুই বেড়ে গেল। ইমাম সাহেব যখন হাঁটার গতি কমিয়ে দিলেন, দেখা গেল ওই লোকের হাঁটার গতিও ঠিক একই তালে কমে গেল। ইমাম সাহেব এবার একটু পরীক্ষা করার জন্য দৌড়ানোর মতো করে আগাতে লাগলেন। দেখা গেল ওই লোকও একই রকম ভাবে দৌড়ানোর মতো করে আগাতে লাগলো। ঠিক বিষয়টা এরকম যে শৃঙ্খলা বাহিনী যদি প্যারেড করে, সবাই তো একই তালে করে, সবার পা কিন্তু একসাথে পড়ে। মনে হচ্ছে যে এই ইমাম সাহেব যেই গতিতে পা ফেলছেন, যেই গতিতে চলছেন, ওই সামনে থাকা ওই ব্যক্তিও একই গতিতে চলছে, যার কারণে দুইজনের যে মধ্যবর্তী দূরত্ব এটা আর কমছে না। এরপর যে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা, যেই হাতাল বা আইল আমরা বলি, কিছু দূর যাবার পর পাশে একটা ঝোপ জঙ্গলের মতো আছে। আমরা কিন্তু অনেক সময় গ্রামে মাঠের ভিতরে এরকম ঝোপ জঙ্গল দেখতে পাই, তার মধ্যে আবার পুকুর এরকমও থাকে, ডোবা থাকে। ওখানে এরকম একটা ছিল যেখানে কয়েকটা তাল গাছ ছিল, নিম গাছ ছিল, শেওড়া গাছ ছিল, আবার ঝোপ জঙ্গল হয়ে গেছে, এরকম একটা জায়গা আর কি। ওই লোকটা ওই দিকে চলে গেল। ওই দিকে চলে যাবার পর ওটার ভেতরে যে ঢুকে গিয়েছে বিষয়টা এরকম না, ওইটার ভেতরে ঢোকার আগেই লোকটা মনে হলো বাতাসে মিলিয়ে গেল। ইমাম সাহেব কিন্তু জিনিসটা দেখলেন। যেহেতু এই ধরনের বিষয় রাতের বেলা ঘটতেই পারে, তবে তখন রাত কিন্তু অত না, তখন রাত কয়টা বাজে, সর্বোচ্চ 9:30 বাজে। আর 95-96 সালে ওই গ্রামে ইলেকট্রিসিটি সব বাড়িতে না আসলেও তখন যে মানুষ সন্ধ্যা রাতেই ঘুমিয়ে যায় বিষয়টা এরকমও না। তখনও কিন্তু দূরে বিভিন্ন বাড়িঘর থেকে কোলাহলের শব্দ আসছিল, কিন্তু ওনার সাথে এই ঘটনাটা ঘটে গেল। চিন্তা করলেন, গ্রামে তো এই ধরনের ঘটনা মাঠের মধ্যে তো ঘটতেই পারে, আর এরকম ভাবে কোনো ব্যক্তি সামনে হেঁটে যাচ্ছে, ডেকেও তাকে পাওয়া যাচ্ছে না, তারপর দুজনের মধ্যবর্তী দূরত্বও কমছে না, এটা তো ওরকম অস্বাভাবিক ব্যাপার হলেও ওরকম ভয়ঙ্কর কিছু না। ইমাম সাহেব নিজের মনকে বুঝ দিয়ে উনি ওনার থাকার ঘরে চলে গেলেন, ঘুমিয়ে পড়লেন। ওই দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, দিবাগত রাত, তার মানে পরদিন হচ্ছে শুক্রবার, জুম্মার নামাজ পড়াতে হবে। তো উনি জুম্মার নামাজ পড়ানোর জন্য মেহরাবে বসে উনি কোরআন হাদিস থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। বক্তব্য যখন দিচ্ছিলেন, হঠাৎ করে উনি খেয়াল করলেন মসজিদের এক পাশে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। এই ব্যক্তিকে দেখার পর মনে হলো এই লোককে উনি কোথায় যেন দেখেছেন। বিগত প্রায় 1 মাস হলো এখানে এসেছেন। 1 মাসে এই মসজিদে যারা ওয়াক্তীয় নামাজ পড়তে আসে এবং জুম্মার নামাজ পড়তে আসে, তাদের মোটামুটি অনেকের সাথে উনি পরিচিত হয়ে গেছেন। তবে এই ব্যক্তিকে উনি ইতোপূর্বে মসজিদে নামাজ পড়তে আসতে দেখেননি। লোকটা মসজিদের এক কোনায় বসে আছে। উনি এটা দেখার পর চিন্তা করলেন যে নামাজ শেষ করে তার সাথে আমি কথা বলবো। উনি দেখলেন যে নামাজে যখন সবাই দাঁড়িয়ে গেছে, ওই লোকও দাঁড়িয়ে গেছে। নামাজ যখন শেষ করেছেন, শেষ করার পর লোকজন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। নামাজ শেষ করার পরই ইমাম সাহেব দাঁড়িয়ে পেছন দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন ওই লোকটাকে আর দেখা যাচ্ছে না। এরপর 1 সপ্তাহ কেটে গেল। এর মধ্যে রাতের বেলাতেও কোনো ঘটনা ঘটেনি, দিনের বেলাতেও ঘটনা ঘটেনি। ঠিক 1 সপ্তাহ পর আবার যখন জুম্মার নামাজের সময় হলো, ইমাম সাহেব যথারীতি জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন, মসজিদে ঢুকলেন। মেহরাবে বসে উনি বক্তব্য দিচ্ছেন। এবারে বক্তব্যের একটা পর্যায়ে খেয়াল করলেন, আরে
এই লোকটাকে তো আবারও দেখা যাচ্ছে, এই লোকটাকে তো মসজিদে আমি ঢুকতে দেখিনি। ইমাম সাহেব কিন্তু অনেক আগেই মসজিদে ঢুকেছেন। এরপরে উনি যখন মেহরাবে বসেছেন, একে একে আরো অনেকে এসেছেন, কিন্তু এই লোককে উনি মসজিদে ঢুকতে না দেখলেও ওই লোকটা ঠিক 1 সপ্তাহ আগে যেই জায়গায় বসেছিল ওই একই জায়গায় বসেছে। ইমাম সাহেব চিন্তা করলেন, আজকে দেখি নামাজ শেষ করে এই লোকটার সাথে কথা বলতেই হবে। এ আসলে কে? ওই রাত্রেও তো এনাকেই দেখেছিলাম, কোথায় যেন হারিয়ে গেল। আবার জুম্মার নামাজ পড়তেও আসলো, এবারও পড়তে আসছে, দেখি কথা বলে দেখি। উনি এবারও নামাজ শেষ করে ওই লোকটাকে কোথাও আর দেখতে পেলেন না। তবে ওই লোকটার পাশে, মানে ইমিডিয়েট পাশে যেই ব্যক্তি নামাজ আদায় করেছেন, তাকে ইমাম সাহেব এই লোকটার বিষয়ে জিজ্ঞেস করলে উনি কিছুই বলতে পারেন না। উনি বলেন, কই না তো, আমার পাশে তো এরকম কোনো ব্যক্তি ছিল না। ইমাম সাহেব এখন যে কি ব্যাপার, এই লোকটা কি বলে, আমি নিজে দেখলাম, অথচ এই লোকটা কিছু বলছে না। যাই হোক, ইমাম সাহেব তো একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, ঘটনাটা কি, ওনার সাথে কি হচ্ছে। ওই রাতেই ইমাম সাহেব একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। ইমাম সাহেব স্বপ্নে দেখেন, এই যে ব্যক্তিটা, যে ব্যক্তিকে উনি চাঁদনি রাতে দেখেছিলেন, আবার জুম্মার নামাজের সময় 2 বার দেখলেন, এই লোকটা স্বপ্নে এসেছে, এসে কান্না করে কিছু একটা বলছে, হাওমাও করে কান্না করছে, তবে কি যে বলছে এটা বোঝা যাচ্ছে না। এবং এমনভাবে কান্না করছে এবং হাত দিয়ে ইশারা দিয়ে ওনার সাথে ইমাম সাহেবকে যেতে বলছে। ইমাম সাহেব ওই স্বপ্নের মধ্যেই ওই লোকটার সাথে হাঁটতে থাকে। দেখা গেল হাঁটতে হাঁটতে ওনার সেই মাঠের মধ্যে চলে এসেছেন, যেই মাঠের ভিতরে প্রথম এই দুইজনের দেখা হয়েছিল। এই লোকটা এবার হাঁটতে হাঁটতে ওই যে ঝোপ জঙ্গল যেখানে আছে ওই দিকে চলে যাচ্ছে। ইমাম সাহেব ওনার পিছু পিছু হাঁটছেন। ওই ঝোপ জঙ্গলের ভিতরে ইমাম সাহেব ঢুকে গেলেন। ওই লোকটা হাত দিয়ে ইশারা করে একটা জায়গা দেখাচ্ছে আর অঝোর ধারায় হাওমাও করে কান্নাকাটি করছে। এবারে ইমাম সাহেবের ঘুম ভেঙে গেল। ইমাম সাহেব চিন্তা করলেন, এ আমি কি দেখলাম, এটা আসলে কি ছিল। উনি কিছুই মেলাতে পারছেন না, বুঝতেও পারছেন না। তবে এর মধ্যে গভীর কোনো অর্থ লুকায়িত আছে, এটা কিন্তু ইমাম সাহেব ঠিকই বুঝতে পেরেছিলেন। এই বিষয়টা উনি কার সাথে শেয়ার করবেন, কি করবেন বুঝতে পারছিলেন না। তবে এলাকায় একজন বেশ নামাজি ব্যক্তি, বেশ বয়স্ক, সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিলেন, তার সাথে উনি এই বিষয়টা শেয়ার করলেন। উনি এটা শোনার পর বেশ অবাক হয়ে গেলেন। উনি বেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন যে, হুজুর, আমি বুঝতে পেরেছি যে আপনি কার কথা বলছেন। আপনি তো অমুক ব্যক্তির কথা বলছেন। তখন ইমাম সাহেব বললেন যে, এই ব্যক্তিকে কি আপনি চেনেন? বলে, হ্যাঁ আমি চিনি, তো তাকে আমি খুব ভালো করে চিনি। তবে আপনি এই মসজিদে ইমামতির দায়িত্ব পালনের 1 থেকে 1.5 মাস পূর্বে এই ব্যক্তি কিন্তু মারা গেছেন। তবে এই ব্যক্তিকে আমরা ভালো ব্যক্তি হিসাবেই কিন্তু চিনি, জানি। হঠাৎ করে এরকমটা আপনি কেন দেখছেন আমি ঠিক বুঝতে পারছি না। তবে যেহেতু আপনি স্বপ্নে দেখেছেন ওই জায়গাটাতে আপনি গিয়েছেন, সে ইশারা করে কিছু একটা দেখাচ্ছে, চলুন তো আমরা যাই ওখানে, আসলে বিষয়টা কি, নিশ্চয়ই এর মধ্যে কোনো অর্থ রয়েছে। ইমাম সাহেব আর ওই ব্যক্তি তৎক্ষণাৎ দুজন ওই মাঠের মধ্যে চলে গিয়েছেন। যাওয়ার পর ওই যে ঝোপ জঙ্গল যেটা আছে ওইদিকে গিয়েছেন। ইমাম সাহেব কিন্তু ওই ঝোপ জঙ্গলের মধ্যে আগে ঢোকেন নাই, তবে ওই সময় ঢোকার পর বুঝতে পারছিলেন যে এই জায়গাটা মনে হচ্ছে ওনার চেনা, কারণ স্বপ্নে উনি যেভাবে দেখেছেন ঝোপ জঙ্গলের ভেতরেও কিন্তু একই রকম। ওই ঝোপ জঙ্গল উনি দূর থেকে দেখেছেন, তবে ভেতরে ঢোকেন নাই আর কি। এই দুইজন ভেতরে ঢুকলেন, ঢোকার পর একটা জায়গা দেখলেন। ওই জায়গাটা দেখার পর মনে হচ্ছে যে এর মধ্যে মাটি খুঁড়ে ভেতরে কিছু একটা পুঁতে দেওয়া হয়েছে, আর মাটিটা এমনভাবে আলগা হয়ে আছে যে বোঝাই যাচ্ছে মনে হচ্ছে এটা মাত্র কয়েকদিন আগে করা হয়েছে, মাটিটা বসে যায়নি, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মাটিটা আলগা মাটি। তখন ওনারা সিদ্ধান্ত নিলেন যে এই জায়গাটা খুঁড়তে হবে। খোঁড়ার জন্য কোদাল খুন্তা নিয়ে আসা হলো। তবে অন্য কোনো লোক ওখানে উপস্থিত ছিলেন না, এই দুজনই ছিলেন। খোঁড়া শুরু হলো। খুঁড়তে খুঁড়তে 1 হাত বা 1.5 হাত খোঁড়ার পর
দেখা গেল কালো কাপড়ে মোড়ানো কিছু একটা পাওয়া গেল। ইমাম সাহেব এটাকে তুলে আনলেন, দুজন মিলে খুললেন। খোলার পর দেখা গেল যে এখানে অদ্ভুত টাইপের কিছু উপকরণ রয়েছে, আর কাগজে এমন ভাষায় কিছু লেখা রয়েছে, কিছু সাংকেতিক চিহ্ন লেখা আছে, কিছু নকশা আঁকানো আছে। এগুলো আসলে বোঝা যাচ্ছে না এটা যে কোন ভাষা, এটাও বোঝা যাচ্ছে না, তবে এটা যে আরবি না এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। এরপর ওই ব্যক্তি পরামর্শ দিলেন যে হুজুর, আপনি একটা কাজ করেন, আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে আপনার পরিচিত এমন কোনো ব্যক্তি যদি থাকে যিনি এই বিষয়টা সম্পর্কে ভালো করে বুঝতে পারবেন, তাকে আপনি বিষয়টা জানান, তাহলে হয়তোবা এটা সমাধান হতে পারে। ইমাম সাহেব এই পরামর্শটা গ্রহণ করলেন। এরপর ইমাম সাহেব ওনার একজন ওস্তাদ, বেশ প্রবীণ একজন ওস্তাদ আর কি, তার কাছে এই বিষয়টা সবিস্তরে জানালেন এই বিষয়। তখন ওই ওস্তাদ বললেন, আচ্ছা ঠিক আছে, এখন তো এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করতে হবে, তুমি তোমার মসজিদে ফেরত যাও, আমি আসছে জুম্মাবার ইনশাল্লাহ তোমার সাথে দেখা করব, তোমার মসজিদে আসবো, আমি নিজেই ওখানে নামাজ আদায় করব, নিজেই নামাজ পড়াবো ইনশাল্লাহ। আর এরপর আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যদি এর ভিতরে জানতে পারি। যদি আমি আসতে না পারি তাহলে বুঝে নিবা যে আমি এখনো তথ্য পাইনি, আর যদি আমি আসি তাহলে বুঝে নিবা যে তথ্য আমি পেয়েছি। ইমাম সাহেব চলে আসলেন, আর ওই জিনিসগুলো কিন্তু ওই হুজুরকে দেখিয়েছিলেন। হুজুর অবশ্যই বিষয়টা সাথে রাখেন নাই, মানে ওই উপকরণগুলো সাথে রাখেন নাই, এই ইমাম সাহেবের কাছেই দিয়ে দিয়েছিলেন। শুক্রবারের যখন জুম্মার নামাজের সময় হয়ে গেল, তখন দেখা গেল ইমাম সাহেবের ওই উস্তাদজি চলে এসেছেন। উস্তাদজি নিজেই নামাজ পড়ালেন আর কি ওই জুম্মা এখানেই। এরপর উনি এই বিষয়টা খোলাসা করলেন যে ঘটনাটা কি। উনি এমন কিছু তথ্য দিলেন যেটা শোনার জন্য আসলে ওই এলাকার কেউই প্রস্তুত ছিলেন না। উনি জানালেন এই যেই ব্যক্তি, এই ব্যক্তি আপদমস্তক একজন ভদ্রলোক নিঃসন্দেহে, তাতে কোনো সমস্যা নেই, তবে একটা সময় হঠাৎ করেই ওনার ভেতরে অদ্ভুত একটা উদগ্র বাসনা চেপে বসে, তা হচ্ছে আধ্যাত্মিক শক্তি অর্জনের। তবে উনি যেই পথটা বেছে নিয়েছিলেন এটা মোটেও ভালো পথ ছিল না। উনি যে পদ্ধতি অবলম্বন করেছিলেন সেটা ছিল শয়তানকে খুশি করে আধ্যাত্মিক শক্তি অর্জন করা। এটা উনি বুঝে করেছিলেন না না বুঝে করেছিলেন এটাও কিন্তু ওভাবে জানা যায় না। হতে পারে যে উনি না বুঝেই এটা করেছিলেন, আর এটা করার জন্য মূলত উনি বেশ কিছু উপকরণ সংগ্রহ করে ওখানে পুঁতে রেখেছিলেন। তবে উনি যেহেতু বয়সে প্রবীণ হলেও এই কাজে নতুন ছিলেন, তাই কিছু ভুল হয়ে যায়, আর ভুল হয়ে যাবার কারণে আধ্যাত্মিক শক্তি অর্জনের পরিবর্তে এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া ওনার শরীরে দেখা দেয়। উনি অসুস্থ হতে থাকেন, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না, অল্প কিছুদিনের মধ্যেই উনি মারা যান। আর এই যে জিনিসটা উনি করে রেখেছেন এখানে, এটা তো উনি কাউকে বলে যেতে পারেননি। মূলত ওনার যে কারিম জিন রয়েছে, এই কারিম জিনটাই ইমাম সাহেবকে দেখা দিচ্ছে। সে বলার চেষ্টা করছে যে এই জিনিসটা নষ্ট করে ফেলতে হবে, তা না হলে এই ব্যক্তিটা শান্তি পাচ্ছে না। এই লোকটা আসলে অনুতপ্ত হয়েছিল, উনি বুঝতে পেরেছিলেন যে কাজটি ভালো হয়নি, তবে এই কাজটি যে এই পরিমাণের খারাপ কাজ এটা হয়তো উনি না বুঝেই করে ফেলেছেন, বুঝতে পারেননি। এখন এটা সমাধান করতে হবে। কি সমাধান? তখন এই ব্যক্তি যিনি উস্তাদজি, উনি এই উপকরণগুলো নষ্ট করে ফেলেন এবং উনি বলেন যে এই যে ব্যক্তিটা যেখানে এই জিনিসটা পুঁতে ফেলেছে ওই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আশা করা যায় আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ইনিও শান্তিতে থাকবেন, যেহেতু উনি ভুল করে কাজটি করে ফেলেছিলেন। তাই করা হলো। ওনার পরিবারও কিন্তু বিষয়টা জানতো না ভালো করে। পরিবারকে জানানো হলে তারাও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হলো। তারপরে দেখা যাচ্ছে আরো অনেক গরিব দুঃখীকে খাইয়ে দেওয়া হয়েছিল। এই কাজটি করার পর এই যে যিনি ইমাম সাহেব, যিনি এই ব্যক্তিকে দেখেছিলেন, তাকে আর কখনোই দেখেননি, স্বপ্নেও দেখেননি, আর বাস্তবেও উনি আর কখনো দেখেননি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় কিন্তু এই ব্যক্তির নাম মোস্তফা ভাই জানিয়েছেন, তবে সঙ্গত কারণে আমরা নামটা বলছি না। উনি মারা গেছেন
তবে এতটুকু বলছি, ওনার নামের যে প্রথম বর্ণ সেটা স্বরে আ দিয়ে। আমি বিনীতভাবে অনুরোধ করব যে বালিয়াকান্দির ওই গ্রামের আশেপাশে বা ওই গ্রামের যারা বাসিন্দা আছেন তারা এই ঘটনাটা শুনলে কিন্তু বুঝতে পারবেন যে ওই ব্যক্তির নাম কি বা আমরা কার কথা বলছি। অনুগ্রহ করে কমেন্ট সেকশনে ওই ব্যক্তির নাম আপনারা বলবেন। আমি মাঝে মাঝে বিভিন্ন ঘটনায় বলি যে আমরা জায়গাটার নামটা বলছি না, অনুগ্রহ পূর্বক আপনারা যদি কেউ চিনে থাকেন কমেন্ট সেকশনে সেই জায়গার নামটা বলবেন না বা ওই ব্যক্তির নামটা বলবেন না। এরপরেও দেখা যাচ্ছে যে আমাদের অনেক লিসেনাররাই সেই জায়গার নাম বা ওই ব্যক্তির নাম বলে থাকেন। এটা মূলত তারা এই কারণেই করেন যে এইটা যে আসলেই সত্য এটা বোঝানোর জন্যই ওনারা লিখে থাকেন। কিন্তু সমস্যাটা হয় কি, যে যখন আমরা এই ঠিকানা বা নামটা বলে দেই তখন ওই ব্যক্তি যদি জীবিত থাকেন বা তার পরিবাররা যদি ওখানে থেকে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে ওনারা বিভিন্ন ধরনের কথার সম্মুখীন হন। দেখা যাচ্ছে অনেক ব্যক্তি তার কাছে গিয়ে এই বিষয়ে তাদেরকে প্রশ্ন করেন, তারা বিব্রত বোধ করেন। অনেকে আবার বলেন যে আমরা তো ঘটনা বলতে বলছি, ঠিক আছে অনুমতি দিয়েছি, কিন্তু আমরা তো এগুলো প্রকাশ করার অনুমতি দেইনি। তখন আমরাও একটু বিব্রত হয়ে পড়ি। এই কারণেই মূলত আপনাদেরকে অনুরোধ করি যে যেই ঘটনাগুলোতে এই ধরনের কোনো তথ্য প্রকাশ করতে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা কেউ এটা করবেন না, আপনারা চেষ্টা করবেন সেটা না করার জন্য। এর মধ্যে মঙ্গল নিহিত রয়েছে। আর এই ব্যক্তি যেহেতু মারা গেছেন এই কারণেই মূলত তার নামটা আমরা বলছি না। তবে আবারও বলছি, এই ব্যক্তির নামের প্রথম যে বর্ণ সেটা স্বরে আ দিয়ে। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা ভাইকে আপনার পাঠানো অদ্ভুত সুন্দর রকমের একটা ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এইবারের শনি রাতের ৭০তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthorwal@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHAHORRLORLDBD afnanthorwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই আফনান দ্য ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটার লিঙ্ক ওই ভিডিওর ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও রহস্য, ভয় এগুলো নিয়ে কিন্তু আমরা এপিসোড আপলোড করছি। এছাড়া অন্যান্য ভিডিও আমরা আপলোড করছি। প্রিয় লিসেনার্স, এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। তাদের কাছ থেকেও আমরা অনেক অনেক সত্য ভয়ের ঘটনা যেন পেতে পারি। চলুন চলে যাব আমাদের আজকের শনি রাতের ৭০তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনি রাতের ৭০তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম সালমান আহমেদ আলভি। ওনার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে। উনি এর আগেও আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন। ঘটনাটি ছিল গোলদার বাড়িকে কেন্দ্র করে। আর এই ঘটনাটি মূলত ওনার নিজের পরিবারের সাথেই ঘটে যাওয়া, এমনকি এই ঘটনার অন্যতম একজন ভিকটিম উনি নিজেও। ঘটনাটির সূত্রপাত ঘটে ১৯৮০ থেকে ৮৫ সালের মধ্যবর্তী কোনো একটা সময় ওনার নানাকে কেন্দ্র করে। ওনার নানা বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তালতলা বাহাদুরপুর গ্রামে। ওনার নানা কিন্তু কৃষিকাজ করতেন। তো ওনার যে ক্ষেত ছিল, যেই ক্ষেতে ওনার ধান লাগানো ছিল, ধান কাটার পর ওখানে কিন্তু কিছু জিনিস পড়ে থাকে, মাটির সাথে ধানের যে অংশটা লেগে থাকে, এটাকে ওনাদের স্থানীয় ভাষায় নাড়া বলে থাকে। বাংলাদেশের অনেক জায়গায় এই টাইপের শব্দ স্থানীয় ভাষায় এক এক জায়গায় এক এক রকম নামে এটা অভিহিত হয়ে থাকে আর কি। তো ওই জিনিসগুলো উনি আনতে যাবেন, তবে যাবার জন্য কিন্তু বেশ অনেকটা পথ ওনাকে অতিক্রম করতে হবে, বিল পেরিয়ে খাল পেরিয়ে, এরপর নৌকা নিয়ে সেখানে যেতে হবে।
তো এতটুকু পথ যে উনি যাবেন, এই পথে কিন্তু কোনো সাথী উনি পেলেন না। ওই দিন আরো অনেকেই বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, আর ওনারও বের হতে দেরি হয়েছে, যার কারণে উনি আর কোনো সঙ্গী পেলেন না। কি আর করা, উনি একাই নৌকাটি নিয়ে বেরিয়ে গেলেন। নৌকা যে একদম ছোট ডিঙি নৌকা ছিল এটাও না, মানে মাঝারি সাইজের একটা নৌকা ছিল। দুজন মিলে চালালে ভালো, তবে একাও চালানো যায়। যেহেতু ওই নাড়াগুলো উঠাবেন, তাই একদম ছোট নৌকা নিলে তো সমস্যা, যার কারণে উনি মোটামুটি সাইজ অনুযায়ী নৌকাটা নিয়েছিলেন আর কি। তো উনি গিয়েছেন, সেখানে গিয়ে নাড়া তুলেছেন। যেহেতু একা মানুষ, সময় তো বেশি লেগে গেছে। আর বাড়িতে উনি বলে গিয়েছিলেন যে ওনার আসতে কিন্তু দেরি হতে পারে, যেহেতু একা যাবেন। দুজনের কাজ যদি একা করতে হয় তাহলে তো সময় বেশিই লাগবে। উনি ওনার জমিতে ঠিকঠাক মতোই পৌঁছে গিয়েছেন। কাজ করতে করতে সন্ধ্যা তো লেগেছেই, সন্ধ্যা পার হয়ে এশার আজানও পর্যন্ত দিয়ে দিয়েছে, এমন একটা অবস্থা। এরপরে গিয়ে ওনার কাজ শেষ হয়েছে। তারপর উনি নৌকা নিয়ে আসছেন। সারাদিন কাজ করেও ক্লান্ত, এখন নৌকাও তো ভারী হয়ে গেছে, এই নাড়ার একটা ওয়েট তো আছে। আবার উনি একা মানুষ, আস্তে আস্তে নৌকা বাইছেন। অনেকটা পথ কিন্তু আবার নৌকা বেয়ে তারপর বাড়িতে আসতে হবে। উনি মোটামুটি অর্ধেক পথ পাড়ি দিয়েও ফেলেছেন। এরপর একটা জায়গা পড়ে, ওখানে কিন্তু একটা ভিটার মতো আছে। সেই ভিটায় বড় বড় একটা তাল গাছ রয়েছে, ঝোপ জঙ্গল রয়েছে। উনি যখন ওই ভিটার পাশ দিয়ে নৌকা নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন দূরে সাদা কাপড় পরা একটা মহিলা পানির উপর দিয়ে দৌড়াদৌড়ি করছে। উনি এটা দেখলেন, দেখার পর চিন্তা করলেন যে এই ভিটায় তো বিভিন্ন সময় ভয়ের ঘটনা ঘটে, নিশ্চয়ই আজকে আমার সাথেও ভয়ের ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। এখন কি আর করা, বাড়িতে তো যেতে হবে। এর মধ্যে উনি খেয়াল করলেন এই যে নারী অবয়বটা, এই নারী অবয়বটার চেহারা বৃদ্ধ মানুষের মতো হলেও ওই রকম ভয়ঙ্কর যে তা কিন্তু না, কিন্তু পানির উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, এটা নিঃসন্দেহে ভয়ঙ্কর একটা ব্যাপার। এরপরে যেটা হয় তা হচ্ছে, নানা খেয়াল করলেন ওই মহিলাটা দৌড়ে ভিটার উপরে উঠে গেল। ভিটার উপরে ওঠার পর ওই যে তাল গাছ রয়েছে, এই তাল গাছে ওঠা শুরু করেছে। তবে তাল গাছে ওঠা শুরু করেছে মাথা নিচের দিক দিয়ে, পা উপরের দিকে দিয়ে। এইভাবে কিন্তু তরতর করে উঠে গেল। ওঠার পর যখনই তাল গাছের উপরে সে উঠেছে, সাথে সাথে তাল গাছের মাথায় আগুন ধরে গেল। এটা দেখার পর উনি প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। উনি যেই জায়গাটাতে এসে নৌকা নিয়ে দাঁড়িয়েছেন, ওখান থেকে কিছুটা দূরে কিন্তু কয়েকটা বাড়িঘর রয়েছে। সেই বাড়িঘরের মধ্যে কিন্তু আলো জ্বলছে, মানে ওই বাড়ির লোকজন তখনও জেগে আছেন আর কি। কারণ রাত আনুমানিক 8:30 কি 9টার দিকে উনি ওনার জমি থেকে বের হয়েছেন। এতটা পথ আবার উনি পার হয়েছেন, ঘন্টাখানেক সময় তো লেগেই গেছে এর ভেতরে। আর গ্রামের মানুষজন ওই সময়ের প্রেক্ষাপটে, এই 1980 থেকে 25 সালের প্রেক্ষাপটে, ওখানে তো আর ইলেকট্রিসিটি ছিল না ওই সময়। তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেও ওনারা হয়তো বা কোনো কারণে জেগেছিলেন, আলো জ্বলছিল, প্রত্যেকটা বাড়িতে আলো জ্বলছিল। উনি আশা করেছিলেন যে ওই বাড়ির লোকজন হয়তো ওনার চিৎকার শুনবেন, সাহায্যের জন্য এগিয়ে আসবেন। এখন উনি তো চিৎকার চেঁচামেচি করছেন, সমস্যা হয় কি, ওই বাড়ির যারা লোকজন আছে তারাও কিন্তু এই চিৎকার চেঁচামেচি শুনছে। তারা শুনছে ওই ভিটার দিক থেকে শব্দটা আসছে। এদিকে এই ভিটায় তো রাত বিরেতে বিভিন্ন সময় মায়াবী ডাক শোনা যায়। ওনারা চিন্তা করছেন নিশ্চয়ই এটা কোনো ভুতুরে ডাক। এটাতে ওনারা পাত্তা দিচ্ছেন না, উল্টো এই ডাক শোনার পর ওনারা নিজেরাই দোয়া দরুদ করে শরীরে ফু দিচ্ছেন। তবে একজন ব্যক্তির মনে একটু সন্দেহ লাগে, তা হচ্ছে যে কেন জানি এইরকম ডাক কোনো মানুষেরই মনে হচ্ছে। উনি 5 ব্যাটারির একটা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। বের হয়ে ওনার বাড়ি থেকে দূরে যখন টর্চ লাইট মেরেছেন এই ভিটার দিকে, উনি কিন্তু তখন ওই তাল গাছের মাথায় কোনো আগুন জ্বলা দেখছেন না। উনি দেখতে পেলেন যে একটা নৌকা দেখা যাচ্ছে। এই নৌকাটা মনে হচ্ছে যে ওই ভিটার সাথেই লেগে গেছে, মানে পানির উপর ছিল তো, হয়তো আস্তে আস্তে হালকা ঢেউে হোক বা যে কোনো কারণেই হোক ওই ভিটার দিকে সরে গেছে। মনে হচ্ছে ওই নৌকার উপরে কেউ একজন আছে। তখন তো উনি বুঝতে পারছেন ঘটনাটা কি, এই লোকটাই মনে হয় চিৎকার চেঁচামেচি করছিল। নানা কিন্তু চিৎকার করতে করতে একটা সময় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ওই লোক আবার তখন নৌকা নিয়ে আগানো শুরু করেছে, সাথে অন্য লোকও নিয়ে আসছে সাথে করে আর কি, যাতে করে ওনার একটু সহযোগিতা হয়। ওনারা এসে দেখেন যে এই নানা, উনি কিন্তু এই ভিটার একটা পাশে পড়ে আছেন, অথচ
অথচ উনি কিন্তু নৌকার উপরে ছিলেন। ওনারা ধরাধরি করে ওনাদের বাড়িতে নিয়ে আসেন, নৌকাও সাথে করে নিয়ে আসেন। নানার জ্ঞান ফেরানো হলো। এরপর নানা স্বাভাবিকভাবেই বললেন যে ঘটনাটা কি হয়েছিল। তখন ওনারা বললেন যে আসলে এখানে তো এই টাইপের ঘটনা ঘটে, এই ভিটাটা খুব একটা বেশি ভালো না, মাঝে মাঝে রাতের বেলা অনেকে ভয় টয় পায়। যাক, আপনি আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছেন, আলহামদুলিল্লাহ। তো নানা এরপর নৌকা নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর বাড়ির সদস্যদেরকেও কিন্তু এই বিষয়টা সবিস্তরে খুলে বলেন। তবে ওই রাত থেকেই নানার শরীর কিন্তু খারাপ হতে শুরু করে। আস্তে আস্তে শরীর এত খারাপ হয় উনি বিছানা ছেড়েও আর উঠতে পারতেন না। অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, ঝাড়ফুঁক করা হয়েছে, টানা প্রায় 2 বছর উনি বিছানায় শয্যাশায়ী ছিলেন। 2 বছর পর আল্লাহর রহমতে আস্তে আস্তে উনি সুস্থ হয়েছেন। এই দীর্ঘ সময়ে কিন্তু অনেক হুজুর কবিরাজ ঝাড়ফুঁক করানো হয়েছে, মানে কোনো কিছুই বাকি নাই আর কি। যাক, আল্লাহর রহমতে আস্তে আস্তে উনি স্বাভাবিক হয়েছিলেন। এরপর দেখা গেল যে ওনার যে মেয়ে, এই নানার যিনি মেয়ে, তার নাম হচ্ছে মিনারা, সবাই তাকে মিনু বলে ডাকেন। তো এই যে মিনু আন্টির সন্তান হচ্ছে এই যে আলভি ভাই। তো ওনার বিয়ে হয়। এই আলভি ভাইয়ের বাবা উনি যশোর ক্যান্টনমেন্টে চাকরি করতেন। আর যেখানে বাসাটা নেওয়া হয়েছিল, বিয়ের পরে তো যশোরে নিয়ে আসছেন, তো এই যে মিনু আন্টিকে মানে আলভি ভাইয়ের মাকে, তো ওনাকে যখন নিয়ে আসা হয়েছে ওখানে দেখা যেত যে যে কাজে উনি নিয়োজিত ছিলেন এই আলভি ভাইয়ের বাবা, রাত বিরেতে আসতে হতো, অনেক সময় লেগে যেত। এরপর অদ্ভুত কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে এই আলভি ভাইয়ের মা শুনছেন যে তার ভাই মানে আপন ভাই মানে হচ্ছে আলভি ভাইয়ের মামা ডাকছে, মিনু মিনু দরজা খোল, আমি আসছি। কি মনে করে দরজা খুলতে যাবেন, মানে ঘরের ছিটকিনি খুলে দেবেন, এমন সময় মনে পড়লো আরে আমার ভাই তো এখানে আসার কথা না। উনি আর দরজা খোলেন না। যখনই দরজা খোলেন না তখন মনে হলো বাইরে থেকে কেউ বুঝে গেছে যে উনি বিষয়টা ধরতে পেরেছেন। এরপরে কিন্তু আর কোনো ডাকাডাকির শব্দ নাই। এর 1-2 দিন পরে গভীর রাত্রে, তখনও কিন্তু এই যে আলভি ভাইয়ের বাবা উনি বাসায় ফেরেননি, তখন আলভি ভাইয়ের মাকে বাইরে থেকে ওনার নানার কণ্ঠে ডাকছে যে এই মিনু আমি আসছি, দরজা খোল। তো উনি এবারও কিন্তু খুলতে যাবেন, যেহেতু ওনার বাবা আসে। তখন হঠাৎ করে ওনার মনে পড়ে আরে আমার বাবা তো সেই নলছিটিতে, ওখান থেকে তো এখানে আসার কথা না। আর তাছাড়া দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন, উনি জার্নি করে এখন তো এখানে আসবেনও না, এখানে তো অন্য কোনো ব্যাপার রয়েছে। তো উনি আর দরজা খোলেন না। এরকম যে 1-2 বার হয়েছে তা কিন্তু না, বহুবার হয়েছে। এভাবেই কাটছিল সবাই ভয়ে ভয়ে। এর ভিতরে ওনারা হুজুর কবিরাজ দেখিয়েছেন, কোনো লাভ হয়নি। যে যার মতো করে তদবির করেছেন, বাড়ি বন্ধ দিয়েছেন, ওই যে লাউ সেই কদু বলতে যেটা বোঝায় আর কি, ওই রকমই আর কি, কোনো পরিবর্তন নেই। এভাবেই কেটে যায় কয়েকটা বছর। এর মধ্যে এই আলভি ভাইয়ের বড় ভাই ওনার মায়ের গর্ভে আসেন। এরপর থেকে শুরু হয় ঘটনার নতুন একটা মোড়। ওনার মা স্বপ্নে একটা অদ্ভুত মহিলাকে দেখতে থাকেন, সাদা কাপড় পরা, চুল কিছুটা বড় বলতে মানে স্বাভাবিক যে চুলের দৈর্ঘ্য আমরা আমাদের বাংলাদেশের নারীদেরকে দেখি তার থেকে একটু বড়। এই মহিলাটা এসে আলভি ভাইয়ের মাকে স্বপ্নের মধ্যে ভয় দেখাতে থাকে, বলতে থাকে তোর বাচ্চাটাকে আমাকে দিয়ে দে, আমি নিয়ে যাবো এটাকে। আলভি ভাইয়ের মা তো উনি বলেন যে না, আমি দেবো না। এদিকে স্বপ্নের মধ্যে উনি বিভিন্ন ধরনের ভয় ভীতিমূলক বিভিন্ন ধরনের বিষয়গুলো দেখতেন, মনে হতো যে কেউ তাকে ভয় দেখাচ্ছে, এরকম অনেক কিছু উনি দেখতেন আর কি। এইভাবেই চলতে থাকে। একটা পর্যায়ে আলভি ভাইয়ের বড় ভাইয়ের জন্ম হয়। বড় ভাইয়ের জন্ম হবার পর থেকেই নাকি সে খুব কান্নাকাটি করত, আর শরীরে জ্বর ছিল। জন্মের পর থেকে ওনার মা আবার স্বপ্নে উনি দেখতে থাকলেন সেই মহিলাটাকে। সে মহিলা বলতেছে এবার তো আমি একে নিয়ে যাবই রে, এর থেকে ভালো তুই এমনি এমনি আমাকে দিয়ে দে।
আলভি ভাইয়ের মা বলে, না আমি তো একে দেবো না, কোনোভাবেই দেবো না। তো এরকম 1 দিন 2 দিন 3 দিন এরকম দেখেছেন। এরপরে আলভি ভাইয়ের মা স্বপ্নে দেখেন যে এবারে ওই মহিলা এক হ্যাঁচকা টানে আলভি ভাইয়ের মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে, নিয়ে বলছে, এই দেখ আমি নিয়ে যাচ্ছি, কিছুই তো করতে পারলি না রে। ঠিক তার পরদিনই আলভি ভাইয়ের বড় ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। তার শরীরটা নাকি একদম কালো হয়ে গিয়েছিল, মানে একদম মিচমিচে কালো। এত কালো দেখেই বোঝা যাচ্ছে এটা স্বাভাবিক কোনো বিষয় না। এভাবেই ওনার বড় ভাইয়ের মৃত্যু হয়। এরপর জন্ম হয় আলভি ভাইয়ের। উনি যখন জন্মগ্রহণ করেন, ওনার জন্মের সময়ও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন আলভি ভাইয়ের আম্মু। আলভি ভাই বড় হচ্ছিলেন, তবে ওনার বড় ভাইয়ের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল এরকম গুরুতর সমস্যা ওনার ক্ষেত্রে হয়নি। আর তাছাড়া ওনার বিভিন্ন ধরনের হুজুর কবিরাজ দেখাচ্ছিলেন, আল্লাহর রহমতে কিছু কিছু ক্ষেত্রে কাজও হচ্ছিল। তো আলভি ভাইয়ের সাথে ঘটনা যেটা ঘটে তা হচ্ছে যে উনি ছোটবেলাতেই নাকি ঘুমের ভেতরে ভয়ঙ্কর কিছু দেখে চিৎকার চেঁচামেচি করে উঠতেন। উনি নাকি বলতেন, এই নিয়ে গেল, এই নিয়ে গেল রে, আমার নিয়ে গেল। এরকম ঘুমের ভিতরে চিৎকার করে উঠে বিছানা ছেড়ে উঠে হাঁটা করতেন, এদিক ওদিক চলে যেতেন। তখন ঘরের লোকজন ওনাকে থামাতেন। এমনও হয়েছে যে রাতের বেলা উনি জল বিয়োগ করার জন্য উঠেছেন, ওনার সাথে লোক গিয়েছে, ওনার আব্বু গিয়েছে বা আম্মু গিয়েছে, তো উনি জল বিয়োগ করার জন্য এক পাশে গিয়ে বসেছেন। মানে ছোট মানুষ তো ওয়াশরুমেও যান নাই। বসার পর ওনার আব্বু যদি গিয়ে থাকেন বা ওনার আম্মু যদি গিয়ে থাকেন, ওনারা দেখেন যে হঠাৎ করে উনি উঠে দাঁড়িয়ে কোনো একটা জঙ্গলের দিকে হেঁটে চলে যাচ্ছেন। আজব বিষয়, ওনারা তো ডাকাডাকি করছেন, কিন্তু এই কোনো ডাক তার কানে ঢুকছে না। তখন দৌড়ে গিয়ে ওনারা যখন তাকে ধরেন তখন ওনার সেন্স ফেরত আসে। এরকম কিন্তু বহুবার ঘটেছে। এরপর দেখা গেল যে ওনার ইমিডিয়েট পরের যে বোন জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে জান্নাতুল। জন্মগ্রহণ করার পরপরই এই সমস্যা তার সাথে শুরু হয়েছে। অর্থাৎ বিষয়টা এরকম যে একজন কবিরাজ বলেছিলেন যে যখনই এই আলভি ভাইয়ের আম্মুর কোলের ভিতরে কেউ উঠবে, বিশেষ করে ওনার সন্তান বা একদম ওনার সাথে মিশে কেউ শুয়ে থাকবে, তখন সে আক্রান্ত হবে। তো এই কারণেই মূলত এই আলভি ভাই পরবর্তীতে আক্রান্ত হয়েছেন। এরপরে ওনার যে ইমিডিয়েট ছোট বোন জান্নাতুল, সে আক্রান্ত হয়েছে। সেও কিন্তু কান্নাকাটি করতো একদম ছোটবেলায়। যখন আস্তে আস্তে সে বড় হতে থাকে, ঘুমের মধ্যে সে প্রতি রাত্রেই এই নিয়ে গেল, আমারে নিয়ে গেল, এই এটা কিরি, খুব ভয়ঙ্কর জিনিস, এরকম বলে না উনি চিৎকার করে উঠতেন। এটা নিয়েও অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে। এখন কিন্তু এই জান্নাতুল আব্বু ক্লাস 9-এ পড়েন। এখনো মাঝে মাঝেই উনি ঘুমের ঘোরে চিৎকার করে ওঠেন। কবিরাজ বলেছিলেন যে ওই রাতে এই আলভি ভাইয়ের নানা উনি যে জিনিসটা দেখেছিলেন ওই সময় থেকেই ওই জিনিসটা আলভি ভাইয়ের নানার পিছু নিয়েছে। তার কারণেই বংশ পরম্পরায় 3টা জেনারেশন এটা ভোগ করছে। আলভি ভাইয়ের নানা কিছুদিন ভোগ করেছেন, এরপর ওনার মা সরাসরি কিছুদিন ভোগ করেছেন, এরপর থেকে ওনার সন্তানরা এই বিষয়টা নিয়ে এই বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন। এটা কিন্তু এখনো চলমান রয়েছে। আলভি ভাইয়ের সাথে এখন তেমন কিছু হয় না, তবে জান্নাতুল আপুর সাথে এখন সমস্যা চলমান রয়েছে। তবে সেটা এতটা তীব্র না হলেও সেটা এখনো চলছে। আর আলভি ভাই জানিয়েছেন যে ওনার বর্তমান ভাই বোন হচ্ছে 5 জন। তবে যেই ভাই মারা গিয়েছেন অনেক ছোটবেলাতে, তাকে ধরলে 6 জন। এটাই ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, এই যে ওনার নানা যে জিনিসটা দেখলেন, এটা দেখার পেছনে কি ওনার কোনো হাত ছিল? তা কিন্তু না, কোনো কারণে সামনে পড়ে গেছে। এরপর উনি কি ভয়ঙ্কর ভাবে এটা সাফারার হয়েছেন। তারপর থেকে তো চলছেই এটা। এর ভেতরে আলভি ভাইয়ের বড় ভাইও মারা গিয়েছেন।
আসলে এই ধরনের বিপদ কখন কার সাথে ঘটবে এটা বলাটা খুবই মুশকিল। আল্লাহ যদি আমাদেরকে হেফাজতে না রাখেন, হেফাজত না করেন, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই বিপদ হয়ে যাবে বা বিপদ হয়ে যায়। প্রিয় লিসেনার্স, দোয়া দ্বারা অনেক কিছুর পরিবর্তন ঘটে। আমরা সব সময় একে অপরের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের হঠাৎ বিপদ থেকে হেফাজতে রাখেন। হঠাৎ বিপদ থেকে হেফাজতে থাকার বেশ কয়েকটি আমল রয়েছে। এই আমলগুলো কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে এবং কি করতেও হবে। এগুলো যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন, তার একটা নিরাপত্তা বলয়ে আমরা থাকব। এর মধ্যে দুটি আমল আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা একটা দোয়া পড়ব, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা বাইরে যাবার ক্ষেত্রে কমপক্ষে 3 বার অথবা 7 বার পরে শরীরে ফু দিয়ে আমরা বের হব। এছাড়া সূরা তাওবার যে আয়াত রয়েছে শেষ দিকে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এত বড় যদি আমরা পড়তে না পারি, তাহলে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটা পড়ে আমরা বাইরে বের হব ইনশাআল্লাহ। তাহলে এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। শুধু তাই না, প্রথম দিকে যেই দোয়াটা আমি বলেছি, মানে এই হাসবি আল্লাহ যেই দোয়াটা, এর আগে যেটা বলেছি, এটা কিন্তু ক্যান্সার জাতীয় যে রোগগুলো জিনেরা সৃষ্টি করে, এই ধরনের সমস্যা থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার মাধ্যমে হেফাজতে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা ভাই এবং আলভি ভাইকে আপনাদের পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনাদের কাছ থেকে প্রতিনিয়তই এইভাবে আমরা ঘটনা পেতে থাকবো ইনশাল্লাহ। আরো ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। আজকে আমি যেই গল্পটা শেয়ার করব সেটা বেশ আগেকার ঘটনা। আমি তখন কোথায় থাকি আমি আগেই বলেছি, যারা আমার রেকর্ডিংটা আগে শুনেছেন, যে আমি আমার বাবা ছিলেন ডিফেন্সে। সো এই জন্য আমরা কিন্তু বিভিন্ন ক্যান্টনমেন্টে থেকেছি। তো বেশিরভাগ আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে আমাদের যশোর ক্যান্টনমেন্টে। সো পাকিস্তান থেকে আসার পরে আমরা প্রথমে থাকি রংপুরে, তারপরে আমাদের পোস্টিং হয় যশোরে আমার আব্বার। সো যশোরে আমি এসে ভর্তি হই তখন ক্লাস 5-এ। বাট ঘটনাটা যেটা বলছি সেটা তখন আমি হয়তো পড়ি ক্লাস লাইক 8-এ, 7-এ বা 8-এ, বেশ আগের কথা। তো আমি আজকে যে গল্পটা বলবো, যে ঘটনাটা বলবো, সেটা আমাদের ক্যান্টনমেন্টের, যশোর ক্যান্টনমেন্টের বাসার পাশের বাসার ঘটনা। একই বাসায় আমি দুজনের ঘটনাটা বলবো। সো প্রথমে আমি যার কাছ থেকে আমি গল্পটা শুনেছি, আমি তার ঘটনাটা বলবো। আমাদের পাশের বাসায় তখন থাকতেন মতিউর রহমান আঙ্কেল, যিনি পরে জেনারেল মতিউর রহমান। আমি জানি না ওনাকে সবাই চিনে কিনা। জেনারেল মতিউর রহমান আঙ্কেল আমাদের পাশের বাসায় থাকতেন। ওনার তখন 3টা ছেলে মেয়ে ছিল। সো সবচেয়ে মজার কথা হলো, একটু না বলে পারছি না, ওনার পরে আরও একটা মেয়ে হয়েছিল। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন কিন্তু ওই মেয়েটা হয় নাই। সো পরে এসে ওই ছোট যে বাচ্চাটাকে আমরা দেখি নাই, ওই ছোট মেয়ের সাথেই কিন্তু আমার ছোট ভাই যে এয়ারফোর্সে আছে
তার বিয়ে হয়েছে। সো এখন মতিউর রহমান আন্টি কিন্তু আমাদের আত্মীয়। তো যাই হোক, আমরা যখন যশোরে ছিলাম আমাদের পাশাপাশি বাসা ছিল, 2 বাসা, এবং 2 বাসার মাঝখানে তখন কিন্তু বাসাগুলোতে ওরকম লাইক কংক্রিট কোনো ওয়াল ছিল না। একটা বাসার সাথে আরেকটা বাসার ওয়াল মেবি একটা ছিল এবং চারিদিকে কাঁটা তারের বেড়া দেওয়া ছিল। সো এই একটা দেওয়ালের মাঝখানে যাতায়াতের জন্য আবার ছোট্ট একটা পকেট গেট ছিল। তো প্রায় সময় আমি দেখতাম যে আম্মা ওই পকেট গেটে পাশে পাশে আন্টির ওখানে যাচ্ছে গল্প করতে, আন্টিরা আবার এখানে আসছে, আমরা যারা ছোট ছিলাম তারা পাশে পাশে যে খেলতাম তারাও আমাদের বাসায় এসে খেলতো, এরকম ঘটনা। তো আজকের পুরো ঘটনাটা কিন্তু আমি শুনেছি মতিউর রহমান আন্টির কাছ থেকে। আন্টি একদিন আমাদের কাছে এরকম গল্প করলো যে প্রায় দিন যেটা হতো ক্যান্টনমেন্টে, আমাদের আব্বাদের কোনো কোনো সময় আব্বা আম্মা দুজনেরই পার্টি থাকতো, কোনো কোনো সময় অফিসিয়াল কিছু পার্টি থাকতো যেটাতে শুধু আমাদের আব্বারাই ইনভাইটেড থাকতো। তো আন্টি গল্প করছে যে একদিন আঙ্কেলের একটা অফিসিয়াল পার্টি, আঙ্কেল চলে গেছে সেই পার্টিতে। তো আন্টি এখানে বলে রাখা ভালো, মতিউর রহমান আন্টি কিন্তু দেখতে খুব সুন্দর ছিলেন এবং এখনো আছেন, এবং ওনার মাথা ভর্তি কালো কোকড়ানো চুল ছিল। তো উনি গল্প করছেন যে উনি সন্ধ্যাবেলা আঙ্কেল যখন চলে গেছে ডিনারে, উনি তখন ওনার বেডরুমের পাশে ছোট্ট একটা ওপেন বারান্দা ছিল। তো উনি ওখানে একা একা বসে, যেহেতু বাচ্চারাও ছোট, সবাই ঘুমিয়ে গেছে, বেশি রাত হয়ে গেছে বলবো না, লাইক 9টা 9:30 বাজে। তো উনি তখন ওখানে ওই খোলা জায়গায় বসে এমনি বসেছিলেন, বাইরে অনেক সুন্দর বাতাস ছিল। তো এই সময় আন্টি নাকি দেখলেন যে আঙ্কেল বাসায় ফেরত চলে এসছে। তো ভালো কথা, আঙ্কেল বাসায় যখন ফেরত চলে আসে আন্টি একটু অবাক করে যে কি ব্যাপার, পার্টি এত আগে শেষ হয়ে গেল, এত আগে চলে আসলো। তো উনি খেয়াল করেন, উনি বলছে আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল নাকি সোজা ওনার কাছে এসে ওনার পাশে এসে বসেছে। তা আন্টি জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি আজকে খুব তাড়াতাড়ি বাসা চলে আসলে? তা আঙ্কেল বললো হ্যাঁ, আজকে পার্টি শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, এই জন্য আমি চলে এসেছি। সো এই কথা জিজ্ঞেস করেছে, এবং জিজ্ঞেস করছে বাচ্চারা কোথায়? আন্টি বলছে বাচ্চারা ঘুমিয়ে গেছে খেয়ে। তখন নাকি আঙ্কেল আন্টিকে বলছে যে আমি তোমার জন্য পার্টি থেকে একটা পান নিয়ে আসছি, এত মজার পান ছিল, তুমি পানটা খাও। আন্টি খুব সুন্দর ওনার হাত থেকে পানটা নিয়ে উনি পানটাও খেয়েছে, এবং উনি বললো যে এত মজার পান উনি কোনোদিনও খায় নাই, এত সুগন্ধি সেই পানের মধ্যে। সো পানটা একটা কাগজের মধ্যেও পেঁচানো ছিল। সো আন্টি পানটাও খেয়েছে। একটু পরে আঙ্কেল নাকি আন্টিকে বলছে যে তুমি একটু বসো এখানে, নিচে বসো, আমি তোমার কোলে মাথাটা রেখে একটু শুবো। আন্টি একটু অবাক হয়েছে, বিকজ আন্টির ম্যারিড লাইফের এত বছরের জীবনে উনি কখনো আঙ্কেল নাকি আন্টিকে বলে নাই যে আমি তোমার কোলে মাথা রেখে শুবো, বা এই ধরনের কোনো আবদার করে নাই। আন্টি একটু অবাক হয়েছে, হওয়ার পরেও আন্টি নিচে শুয়েছে এবং আঙ্কেল কিন্তু আন্টির কোলে মাথা রেখে শুয়েছে। এর মাঝখানে আন্টি কয়েকবার আঙ্কেলকে বলছে যে চলো ভিতরে যাই, অনেক রাত হয়ে গেছে, কিন্তু আঙ্কেল বারে বারেই নাকি বলছে যে আরেকটু থাকি, খুব সুন্দর বাতাস হচ্ছে, আরেকটু থাকি। আন্টি আরো কিছু বলছে না, ওনার মাথার বিলিয়ে কেটে দিচ্ছে, চুলে বিভিন্ন রকম গল্প করছে, পান খাচ্ছে। এর মধ্যে কেন জানি আন্টি বললো যে ওনার একটা 6th সেন্স কাজ করেছে, ওনার একটু কেন জানি উনি বলতে পারছে না যে কিছু একটু ওনার কাছে অস্বাভাবিক লাগছে বা আনকমফোর্টেবল লাগছে। উনি আঙ্কেলকে বলছে যে তুমি একটু বসো, আমি একটু ভিতর থেকে আসি। তো আঙ্কেল বলছে ইটস ওকে। দেন আন্টি যেটা করেছে, উনি বাসার ভিতরে ঢুকেছে, সোজা ঢুকে উনি স্ট্রেট যেখানে যেই মেসে পার্টি হচ্ছে ওখানে উনি ফোন করেছে। করে উনি বলছে যে তখন আঙ্কেল তখন মেজর ছিলেন বা কর্নেল ছিলেন কিছু একটা, বলছেন যে উনি কি পার্টিতে এখনো আছে, যিনি ফোন ধরেছে তাকে বলেছে। তো উনি বলছে জি স্যার, তো আছে, এখানেই আছে। তো আন্টি তখন কিন্তু প্রথমে খুব ভয় পেয়ে গেছে যে কি বলছে, তখন উনি বিশ্বাস করতে পারে না। উনি তখন বলছে যে আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি? তখন উনি ফোনটা হোল্ডে রেখে আঙ্কেলকে ডাকতে গেছে, এবং আন্টি খুব ভয় পেয়ে গেছে তখন, যখন আঙ্কেল ওই পাশ থেকে ফোনটা ধরে বলছে যে হ্যাঁ বলো, আমি কি ব্যাপার? আন্টি বলছে তুমি কি এখনো পার্টিতে? আঙ্কেল বলছে হ্যাঁ এখনো পার্টিতে আমি। কেন, কি হয়েছে? আন্টি আর কিছুই বলতে পারে নাই, উনি ফোনটা সাথে সাথে রেখে দিয়েছে
এবং উনি তাড়াতাড়ি করে এসে উনি বারান্দায় উকিতে দেখে যে ওখানে আসলে আর কেউই নাই। এবং আন্টি বলল যে আমি ওই মুহূর্তে উনি একদম ফ্রিজ হয়ে গেছে, উনি আর কি বলবে ভাষা পায় না। কিন্তু আন্টি আমাকে যেটা আমাদেরকে বলল যে ওই যে পানটা মোড়ানো ছিল কাগজটার মধ্যে, ওটা কিন্তু তখনও আন্টির হাতেই ছিল এবং অনেক দিন পর্যন্ত নাকি আন্টি সেই পানের সেই কাগজটা, ইন দ্য মেন টাইম রাত যখন লাইক 10:30 11টা বেজেছে, আঙ্কেল ফেরত এসছে, আন্টি তখন আঙ্কেলকে পুরো ঘটনাটা বলছে এবং আঙ্কেল তো বিশ্বাসই করতে পারছে না, যে বলছে যে না তুমি নিশ্চয়ই ভুল কিছু দেখেছো, এরকম হতেই পারে না। আন্টি অনেকক্ষণ ধরে বিশ্বাসই করাতে পারছিল না এবং এটাও বলছে দেখো যে ছিল সে আমাকে পানটাও খেতে দিয়েছে এবং দেখো কাগজটা পর্যন্ত আমার হাতে আছে এখনো। তো এই গল্পটা উনি আমাদের কাছে গল্প করেছে এবং এখনো যখন আমার মনে হয় গল্পটা, সত্যি কথা আমার গায়ের লোম কিন্তু একদম খাড়া হয়ে যায়। তো যাই হোক, আন্টিরা তারপরে ওই বাসা থেকে পোস্টিং হয়ে অন্যখানে চলে গেল, ঢাকায় বা অন্য কোনোখানে। ওইখানে পোস্টিং হয়ে আসলেন একজন, ওনার নাম ছিল, আমার মনে আছে ওনার নাম ছিলেন হাসান আঙ্কেল। তো আঙ্কেল যাই হোক আসার পরে সুন্দরভাবে ওখানে আছে, ঠিকঠাক মতনই চলছে। তখনকার সময় আমাদের বাসায় টিভি ছিল, কিন্তু আমাদের টিভিটা একটা অ্যান্টেনা থাকতো টিভিটা, এবং অনেক লম্বা একটা বাঁশের মধ্যে আমরা সেই অ্যান্টেনাটা লাগাতাম এবং প্রায় সময় দেখা যেত অ্যান্টেনাকে বাঁশ ধরে ঘুরাতে হতো ভালো ছবি আসার জন্য। তো আঙ্কেলের বাসায়ও ওরকম অ্যান্টেনা লাগানো। একদিন অনেক রাত, বাইরে বেশ হইচই হচ্ছে, আমরা জিজ্ঞেস করছি যে কি ব্যাপার আব্বা, আমরা সবাই বের হয়ে আসলাম, কি ব্যাপার? আঙ্কেল বলছে যে কি জানি ভাই হলো, হঠাৎ করে ছবি আসছে না, কিছু না, তো অ্যান্টেনা উনি বাঁশ ঘুরাচ্ছে শুধু বারে বারে ছবি আসার। আলটিমেটলি যেটা হলো উনি কিন্তু সাকসেসফুল হয় নাই। পরের দিন সকালবেলা উনি এই গল্পটা সবাইকে বলল যে কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো উনি যে গল্পটা বলল আমাদের কাছে, আমার এখনো মনে আছে, আমরা ছোট ছিলাম কিন্তু ঘটনাটা আমরা চোখের সামনে কি দেখলাম। উনি বলল যে কালকে রাতে উনি যখন অ্যান্টেনাটা বারে বারে ঘুরাচ্ছে, বাঁশ ঘুরাচ্ছে, কিছুতেই ছবি আসছে না, কেউ একজন ওনাকে ফিসফিস করে কানে কানে বলেছে যে তুমি যতই চেষ্টা করো তুমি আজকে টিভি দেখতে পারবে না। এই কথাটা নাকি ওনাকে কেউ বলেছে, উনি স্পষ্ট শুনেছে ওনাকে কেউ একজন বলেছে। তো পরের দিন সকালবেলা উনি লোকজন নিয়ে যখন বাসটা আবার নামালো যে কি সমস্যা হয়েছে, কেন আমি টিভি দেখতে পাচ্ছি না, তখন আমরা সবাই যেটা দেখলাম সেটা একটা বিরাট লম্বা বাঁশ, সেটার উপর থেকে একদম নিচ পর্যন্ত আপনি যদি একটা, এবং আর একটু বলে রাখি, অ্যান্টেনার যে তারটা থাকছিল, আমি জানি না এটা আমি বলবো 80s-এর, আর্লি 80s অর লেট 70s-এর কথা, আর্লি 80s-এ হবে, নো লেট 70s-এর কথাই আমি বলছি। ওই সময় অ্যান্টেনার তারটা কিন্তু চ্যাপ্টা টাইপের ছিল, একদম চ্যাপ্টা টাইপের লম্বা তারটা। আমরা চোখের সামনে যেটা দেখলাম যে উপর থেকে একদম নিচ পর্যন্ত কেউ একজন একটা তারের মধ্যে কামড়ালে যে কামড়ের দাগটা, একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরো তারটা ওরকম কামড়ের দাগ দেওয়া। অ্যান্ড সত্যি কথা, দিস ইজ ভেরি আনইউজুয়াল, এবং বলবো যে এটা কিভাবে সম্ভব, এত উঁচু একটা বাঁশ যেটা তখনও লাগানো ছিল, সেটার উপর থেকে একদম নিচ পর্যন্ত ওরকম কামড়ানোর দাগ। তো যাই হোক, তখন তো ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না আমরা যে এটা কি হচ্ছে না হচ্ছে। পরবর্তীতে যেটা আমরা আব্বার কাছে শুনলাম ঘটনা, বা আম্মার কাছেও আমরা ঘটনা শুনলাম, যে হাসান আঙ্কেলেরই আরেকটা ঘটনা, সেটা হলো যে উনি একদিন, ওনার মোটরসাইকেল ছিল একটা, উনি সন্ধ্যাবেলায় বাসায় ফিরছে মোটরসাইকেলে করে। তো উনি হঠাৎ করে কি হলো, দেখা গেল উনি হসপিটালে অ্যাডমিট, মোটরসাইকেল থেকে উনি পড়ে গেছে। তো আব্বা যেহেতু ডক্টর ছিলেন, তো যাই হোক আব্বা হসপিটালে গেল, কি ব্যাপার হাসান, তুমি এইরকম ভাবে ড্রাইভ করছো মোটরসাইকেল, তুমি পড়ে গেলে এরকম। তো তখন নাকি হাসান আঙ্কেল আব্বাকে বলেছে যে অ্যাকচুয়ালি স্যার আমি তো মানে নিজে থেকে অ্যাক্সিডেন্ট করি নাই, আমাকে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমি যখন গেট দিয়ে ঢুকছিলাম তখন। আব্বা তো প্রথমে বিশ্বাসই করবে না, বাট যেহেতু তার আগে এরকম একটা ঘটনা ওই বাসায় হয়ে গেছে ওনার সাথেই, তো আব্বা কিন্তু কিছু বলেও নাই সেটা, যে আচ্ছা ঠিক আছে।
বাট উনি কিছুতেই ভুলতে পারছে না যে স্যার আমাকে, উনি কাউকে বিশ্বাস করাতে পারছে না যে আমি স্যার পড়ি নাই, আমাকে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে ওখান থেকে ফেলে দিয়েছে। সো এই ঘটনা দুটা, একই বাসার দুইটা ঘটনা। আমি জানি না ওই বাসায় এমন কিছু আছে কিনা বা ছিল কিনা। আমরা তখন সত্যি আমরা নিজেরাও অনেক ছোট, যতটুকু আমার মনে আছে, যতটুকু আমি শুনেছি তখন আব্বাদের কাছে, বা আমি বড় হয়ে ওই স্টোরিটাকে এখন রিলেট করতে পারি। সো আমার কাছে এখন মনে হয়েছে যে হ্যাঁ, নিশ্চয়ই কিছু তো একটা ডেফিনেটলি ওখানে ছিলই। সো আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আমি যেটা বললাম, হয়তো আমি কিছু এদিক সেদিক মিস করেছি, যেহেতু অনেক আগেকার ঘটনা, তারপরেও চেষ্টা করেছি আমি মনে করতে দুইটা ঘটনা যেটা অনেক আগে আমাদের যশোর ক্যান্টনমেন্টের বাসায় হয়েছিল। সবাইকে ধন্যবাদ। প্রিয় নেসেলার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আমার গল্পটি এখানেই শেষ করলাম।